নমস্কার। ভাষা ও ভবিষ্যৎ আয়োজিত কথায় কথায় অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি বিশ্বজিৎ পান্ডা। আপনারা জানেন ভাষা ও ভবিষ্যৎ কথায় কথায় এই অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্বের সঙ্গে আমরা আড্ডা দিয়ে কথা বলি। আজকে আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট সাহিত্যিক রীতা বসু। রীতাদি, আপনাকেও আমি আমাদের এই শোয়ে স্বাগত জানাচ্ছি। নমস্কার। আগামী 1-1.5 ঘন্টা আমরা রীতাদির কথা শুনবো, তার সাহিত্যের কথা, তার সাহিত্য চর্চার কথার বিভিন্ন স্তরগুলোকে ধরবার চেষ্টা করব। দিদি, আপনার ছোটবেলায় বাড়িতে কি সাহিত্যের পরিবেশ ছিল? একেবারেই না, একদমই না। আমাদের বাড়ি ছিল পূর্ববঙ্গ থেকে আসা একটি পরিবার, যাদের বৃত্তি ছিল চাষবাস, জমি জমা দেখাশুনো করা। নিজেরা হয়তো হাতে কলমে করতেন না, কিন্তু চাষবাস কৃষিজীবী পরিবারই বলা যায়। তো যখন আমাদের এই বাড়িতে, আমাদের অবশ্য দেশভাগের উদ্বাস্তু হতে হয়নি। আমার বাবা দেশভাগের আগেই 41 সালে ওই কলেজ স্ট্রিটে আমাদের বাড়ি টাড়ি করে নিজের ব্যবসা করে খানিকটা পা রাখতে পেরেছিলেন, কিন্তু ওকে আশ্রয় দিতে হয়েছিল অনেককে। সেই জন্য আমাদের যে ছোটবেলার বাড়িটা, বিশাল জ্যাঠা কাকার ছেলে মেয়ে, 21 জন ভাই বোন, বাড়ির নম্বর 21, ভাই বোনও 21। এটা তো শুধু থাকিয়ে ভাই বোন, বাদ বাকি পিসিরা, তাদের তুতো, তাদের সম্পর্কিত আরো দেশভাগে, সারাক্ষণ বাড়িতে হট্টমেলা। আর বইয়ের কোনো জায়গাই নেই সেখানে। মানে বই পড়বার মানসিকতাও ছিল না, কারণ সারাক্ষণ নাকে দড়ি দিয়ে দৌড়তে হতো জীবন ধারণের জন্য। তার থেকে বরঞ্চ ওইটা একটু ধার করলে সুবিধে, ওই দড়িটাকে কেটে গুছিয়ে রাখলে সুবিধে, আমাদের ছোটদেরও তাতে হাত লাগাতে হতো। তো সেই জন্যই পড়াশুনো, সাংস্কৃতিক কোনো চর্চাই ছিল না বাড়ির মধ্যে। তো তারপরে মানে ছোটবেলায় তাহলে দেখা যাচ্ছে যে আপনার এই স্কুলের যে পড়াশুনো, মানে পাঠ্যসূচির বাইরে খুব একটা পড়াশুনোর ব্যাপার ছিল না। পরবর্তীকালে আপনি লেখায় এলেন। পাঠ্যসূচিরও পড়াশুনো ছিল না যতক্ষণ আমরা ওই বাড়িতে ছিলাম, আমি যতক্ষণ ওই বাড়িতে ছিলাম। কারণ বাড়িটাতে না স্কুলের পড়াশোনাও হতো, গল্পের বই তো প্রশ্নই ওঠে না। সারাক্ষণই একটা হই হই হট্টগোল, লোকজন। একটা তলা শুধু দেশভাগের পরে যারা এসে এখানে পা রাখবে তাদের, তারা একতলাতে আমাদের ঠাকুর মশাইদের পরিবার, গরু, একটু যেন দেশের গন্ধ রাখার জন্যে একটু গরু পোষা, মানে সমস্ত সময় বাড়িটা যেন একটা ছোট গ্রাম। তো কিন্তু আমার মধ্যে একটা বই পড়ার ইচ্ছে হতো, কিন্তু আমি বই পেতাম না। আর বইয়ের জন্য কারুকে বলা যায় এইরকম কোনো পরিবেশও ছিল না, কারণ মোটা জিনিসগুলো জোগাড় করতেই কর্তারা প্রাণান্ত তখন। কিন্তু আমি শান্তিনিকেতনে ভর্তি হলাম। সেটা কি মানে বই পড়া কি করে শুরু হলো বলছো, নাকি না, কি আমি করে? আমি জানতে চাইছিলাম যে ছোটবেলায় আপনার বাড়িতে হুম, সংস্কৃতি চর্চার আবহ ছিল না, না, অথচ একদমই ছিল না। হ্যাঁ। আপনি পরবর্তীকালে লেখায় এলেন। তো আপনি হুম। কোন প্রেক্ষাপটে লেখার কথা ভাবলেন? আম, সেটা তো অনেক, মানে প্রদীপ জ্বালানোর আগে সলতে পাকাবার মতো, কারণ বই আমার পড়তে ভাল লাগতো। আমি যখন ওই রকম হট্টমেলার বাড়ির থেকে আম, বেথুনে ভর্তি হলাম, আর বেথুন থেকে আমাদের বাড়ি, হেদর থেকে কলেজ স্ট্রিটের বাড়ি একটা সোজা রাস্তা। আমি প্রথম দিনই স্কুল বাসে গিয়ে সেইটা আবিষ্কার করেছি। করার পর আমার কলকাতার রাস্তা আবিষ্কার করতে ভালো লাগতো। আমি স্কুল বাস নিতাম না, তার বদলে হাঁটতে হাঁটতে হেদর থেকে কলেজ স্ট্রিটে আসতাম। তো আমার 8 বছর বয়স, এতটা দুঃসাহস ন্যাচারালি আমাদের অভিভাবকরা তো ভালো চোখে নেবেন না, যে মেয়ে তো সাংঘাতিক, একে হস্টেলে দিয়ে দেওয়া যাক, কারণ এ কবে কি ঘটিয়ে বসে। তো আমাকে তখন কাছে পিঠের মধ্যে শান্তিনিকেতন, না তা আমার বড় 2 দিদিও পড়েছে, ওখানে ভর্তি করা হলো। ওখানে গিয়ে বলতে পারো আমার সামনে একটা জগৎ খুলে গেল, মানে লাইব্রেরি। আর শান্তিনিকেতনের তোমরাও নিশ্চয়ই দেখেছো সেই যে প্রধান লাইব্রেরিটা গৌড় প্রাঙ্গণে,
এখন আর বোধহয় খোলা নেই সবার জন্য, তখন অবারিত দ্বার ছিল। তো তখন আপনি সেই আপনার কোন ক্লাসে আপনি শান্তিনিকেতনে গেলেন? কত ক্লাস বয়স? 5-এ, 9 বছর বয়সে। এত বই পড়তাম, আর লাইব্রেরিটাই লাগতো গোলক ধাঁধা, অন্ধকার, ছায়াছন্ন, বইয়ের গন্ধ ঘেরা, আর যেখানে সেখানে থুপ থুপ করে বসে পড়ে বই পড়া যেত, তাতে বাধা ছিল না। কিন্তু সব বই আনা যেত না, এবং সব ধরনের বইও আনা যেত না। ক্লাস 8-এর আগে পর্যন্ত শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র এগুলো আমাদের দিতেন না, মানে রামের সুমতি টুমতি বাদ দিয়ে। কিন্তু আমি ওই অন্ধকারে বসে বসে যাযাবর, চাণক্য সেন, ব্রাজিলের থেতো কফি, মানে কি না পড়েছি। শেষে মোহর্তি মানে কণিকা বন্দ্যোপাধ্যায়ের স্বামী বীরেন্দা আমার এরকম তীব্র বই পড়ার ইচ্ছে দেখে ওর লাইব্রেরির বইতে আমাকে উনি বই সাপ্লাই করতে লাগলেন। সেটা হলো বই পড়া। আর তুমি যে বলছো লেখাতে কি করে এলাম, সেটা সেটা সত্যি খুব আচম্বিতে অতর্কিতে। কিন্তু লেখার আগেও আমার যেটা মনে হয়, আমার খুব গল্প বলতে ভালো লাগতো। আমি কোনোদিন লিখবো ভাবিনি। আমি হস্টেল থেকে বাড়ি আসতাম, যে সিনেমা টিনেমা দেখতাম বা যে বইগুলো আমি পড়তাম, আমার বন্ধুরা তো অত পড়তো না, ওরা হাঁ করে আমাকে ঘিরে বসে গল্প শুনতো। মানে ঘন্টার পর ঘন্টা আমি ওই কথকতা করে গেছি, গল্প খুব বলতাম হস্টেলে। মানে অবসরই ছিল যে এবার রীতা একটা গল্প শুরু করবে। তো সেই গোল করে, আমাদের টেলিভিশন ছিল না, অন্য কোনো কিছু ছিল না। অনেক মেয়েদের বাড়ি খুব কনজারভেটিভ ছিল, তারা সিনেমা দেখতে পেত না। তারা আমার কাছে হাঁ করে উত্তম সুচিত্রা বা এই অন্য অন্য সমস্ত গল্প সে শুনতো। বা আমি শরৎচন্দ্রের বই বা বঙ্কিমচন্দ্রের বা বড়দের যে বইগুলো আমি পড়েছি, সেই বইগুলো যেগুলো খানিকটা হস্টেলের মধ্যে নিষিদ্ধ ছিল, সেই সমস্ত গল্পগুলো আমি ওদের বলতে বলতে সবটাই যে আমার গল্প থাক, ও সেই লেখকের গল্প থাকতো তা না, খানিকটা আমার গল্প হয়ে যেত। তো সেইভাবে গল্প বলা, গল্প পড়া, এই দিয়ে যাত্রা তো শুরু হলো। হতে হতে তারপরে তো কলকাতা শহরে এলাম, প্রেসিডেন্সি কলেজে বাংলা নিয়ে ভর্তি হলাম। তখন তো আর কোনো বইয়ে বাধা নেই, বই অজস্র পাই, প্রেসিডেন্সি কলেজের লাইব্রেরিতে পাই, বন্ধুদের কাছে পাই, সমস্ত কিছু পাই। কিন্তু আমি বিয়ে হয়ে যেই বাড়িটাতে এলাম, সেই বাড়িটা বই দিয়ে বানানো বাড়ি বললে ঠিক হয়। মানে দেয়ালগুলো বইয়ের, খাটের পায়া ও ঠেসে রাখা বইতে, কড়িকাঠ পর্যন্ত বই উঠে গেছে, শেলফ নেই কিন্তু বই, শুধুই বই। ততদিন পর্যন্ত আমি কেবল বাংলাই পড়তাম। ওখানে এসে দেখলাম যেমন বাংলা তেমনি ইংরেজি, বইয়ে ভর্তি ছয়লাম। তো আরো বই পড়া শুরু হলো। কিন্তু কোনোদিনই ভাবিনি আমি লেখক হব। সেটা খানিকটা সে শ্বশুর বাড়ির সঙ্গে সাহিত্য জগৎ বা প্রকাশনা জগতের একটা সম্পর্ক থাকাতে আমি হঠাৎ আচম্বিতে, যখন, হ্যাঁ তার আগে বলি যে আমাদের তো জন্মেছি যৌথ পরিবারে, বিয়েও হলো যৌথ পরিবারে। তো সারাক্ষণ আমরা একটা ওই তার মধ্যেই থাকতাম, একটা হট্টগোল, চারপাশে যেন একটা ঘর ঘর করে একটা নাগরদোলার মধ্যে চলেছি। এই হতে হতে মধ্য বয়সে পৌঁছলাম, ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, তারা নিজের নিজের ইয়েতে। হঠাৎ যেন মনে হলো চারপাশের সব কোলাহল শান্ত হয়েছে, হঠাৎ একটু লেখার ইচ্ছে হলো আপন মনে, কোনো কিচ্ছু ভেবে নয়। দূর থেকে লেখকদের দেখতাম, খুব দূরও নয়, ওই বললাম যে পারিবারিক একটা সম্পর্ক থাকার জন্য আলাপ করছি না, কিন্তু কাছেই হয়তো সমরেশ বসুর সঙ্গে বসে গান শুনছি, সুনীল গঙ্গোপাধ্যায়কে দেখছি আর একটু দূরে বসলেন এসে, এরকম। কিন্তু একটা সম্ভ্রম মিশ্রিত দূরত্ব গিয়ে যে আলাপ করব, কথা বলবো, আপনাদের লেখা পড়েছি, আমি মুখ চোরা ছিলাম, সেগুলো বলতে পারতাম না। কিন্তু খুব কাছে থেকে লেখকদের দেখছি, আর সেই জীবনটা কোনোদিন আমার হবে সেটা আমি ভাবিনি। হঠাৎ
আমি মনেই করতাম না আমার মতো এরকম একটা সাধারণ জীবন, সাধারণ গৃহবধূর জীবন বা এরকম। না, তখন আমি আমার কাজ শুরু করে দিয়েছি, বাচ্চাদের নিয়ে কাজ করা। আপনার কাজে পরে আসবো। আপনার হুম প্রথম লেখা কোনটা হুম এবং কোন সময়? হ্যাঁ, সেইটাই বলছি। সেইটা ধরো তখন আমি 40 পেরিয়ে গেছি, খুব কর্মব্যস্ত, আমার কর্মক্ষেত্র তখন খুবই উত্তুঙ্গে। হঠাৎ মনে হলো চারপাশে যা দেখছি, এতদিন তো খালি গল্প করেছি, একটু লিখি নিজের মনে। খুব শান্ত ভাব একটা মনের মধ্যে তৈরি হলো, সেইটার থেকে আমি একটু লিখতে বসলাম। লিখে আমি পাঠিয়ে দিলাম নন্দনে আর আহ সানন্দা আর দেশ, 3টে জায়গাতে একসঙ্গে। তো 3টে জায়গাতেই একসঙ্গে বেরোলো। সেটা হচ্ছে 98-এর শেষে লেখা। হুম তখন আমার আম, যখন বেরোলো, সেটা হয়তো বেরোতো কি বেরোতো না আমি জানি না, হয়তো আমাদের আত্মীয়তা খানিকটা ছিল বা সেই সুবাদে আমি খানিকটা সেই সুযোগ পেয়েছিলাম বা সেই সুবিধে পেয়েছিলাম, নিশ্চয়ই পেয়েছিলাম, আমার সেটাই মনে হয়। তো হঠাৎ করে আমি আবিষ্কার করলাম যে আমি একদম লেখক সমাজের মাঝখানে, বড় কোলাহল। আর মানে আমি ঠিক, আমি নিজেও মনে মনে প্রস্তুত না। মানে অনেক পরে আমি টের পেয়েছি যে দেশে একটা লেখা বেরোনো কি সাংঘাতিক ব্যাপার। ও ও নন্দনে, এখানে ওখানে, এই যে বিনা আয়াসে লেখাটা বেরিয়ে গেল, এটা পরে আমার কাছে খুব আশ্চর্য লেগেছে। তখন মনে হয়নি, তখন মনে হয়েছে হতেই পারে, এরকম তো হতেই পারে। পুজো সংখ্যায় বেরিয়ে গেল, 99 সালের পুজো সংখ্যায় একসঙ্গে আনন্দ মেলায়, উপন্যাস, যেগুলোর জন্য তখন অন্তত, আজকে থেকে প্রায় 22-24 বছর আগে, এত রকম ক্ষেত্র তো ছিল না, অল্প কিছু জায়গা ছিল। তখন পুজো সংখ্যায় লেখা বেরোনো সাংঘাতিক ব্যাপার। তো আমি সেই সৌভাগ্য হৃদয়ঙ্গম করার মতনও আমার কোনো মানসিক অবস্থা ছিল না। আমার কাছে ছিল সেটা একটা জাস্ট কৌতূহলের মতন বা একটা হালকা ঠাট্টার মতন, আচ্ছা লিখলাম, ছাপা হলো, এরকম ব্যাপার। তারপরে আম, লেখা তো শুরু হলো, কিন্তু সেগুলো কি সব লেখা, সেসব প্রশ্ন পরে মনে জেগেছে। যে ছাপা হলেই যে লেখা হয় না, সেই প্রশ্ন পরে আমাকে অনেক ভাবিয়েছে। কিন্তু আপনার তাহলে এখন আমরা যদি দেখি আপনার লেখক জীবনের রজত জয়ন্তী 25 বছর হ্যাঁ, পেরিয়েছে, এবং একটু লক্ষ্য করলে দেখা যাবে যে হুম, উম, আহ, সাধারণভাবে যারা আপনার সময় লিখতে এলেন, একই সময় যারা লিখছেন, তারা আপনার থেকে বয়সে অনেকটাই ছোট। অনেক ছোট। হ্যাঁ, আপনার অনেক ছোট। সমসাময়িক লেখা। এবার সেই আমি চলে জন্যই। আসি দিদি, আপনি বলতে গিয়ে আপনি শান্তিনিকেতনের কথা বলেছিলেন। ক্লাস 5-এ তো আপনি শান্তিনিকেতনে চলে গেলেন এবং হোস্টেলে ছিলেন। আপনার হুম, একটা বইয়ের নাম শ্রী সদনের শ্রীমতীরা। হুম, নাম থেকেই আপনারা বুঝতে পারছেন যারা শুনছেন, এর কেন্দ্রে আছে শান্তিনিকেতনের যে মেয়েদের জন্য তৈরি করা হস্টেল, রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছিলেন, এবং সে আমলে বলা বাহুল্য একটা বড় আলোড়ন তৈরি হয়েছিল। এবং পরবর্তীকালে আপনি সেখানে ছিলেন, তাই তো? আপনার দিদিদের সঙ্গে আপনিও ছিলেন। তো দিদিরা তখন চলে এসেছিল, আমি একাই ছিলাম। হ্যাঁ, আপনি একাই ছিলেন, মানে দিদিরাও থাকতেন। তো হ্যাঁ, আপনার কি সেই হস্টেল বাসের পাস নিয়েই লেখা আপনার এই বইটি, শ্রীমতী শ্রী সদনের শ্রীমতীরা? হ্যাঁ, হ্যাঁ, আসলে আমরা ঠিক করেছিলাম যে রবীন্দ্রনাথের 2টি স্কুল গড়ার ইতিহাস নিয়ে আমরা লিখবো। অনেক কিছু নিয়ে লেখা হয়েছে, কিন্তু এই যে স্কুল প্রাণ ছিল রবীন্দ্রনাথকে, যার জন্য বুড়ো বয়সে পর্যন্ত ছুটে বেড়াতে হয়েছে এই স্কুল বাঁচিয়ে রাখার জন্য, স্কুলগুলোর প্রপার ইতিহাস নেই একদম ঠিক মতো। তো আমরা খুব চাঁদা তুলে, রিসার্চ স্কলার ঠিক করে, আমরা মূলত আমি আর আমার 2 বন্ধু আমরা উদ্যোগ করেই এগুলো করতাম, এবং আমরা মাঝে মাঝে রিসার্চ মেটেরিয়াল নিয়ে বসতাম। বসতে গিয়ে তখন দেখি যে শ্রী সদন তৈরির ইতিহাস,
যে কত লড়াই করতে হয়েছে। একবার শ্রী সদন তৈরি হলো, তারপরে মেয়েদের হস্টেলে থাকা নিয়ে এত বাংলাদেশে মানে ঝড় বয়ে গেল, কটূক্তি। আর উনি বাধ্য হলেন রবীন্দ্রনাথ বন্ধ করে দিতে। আবার পরে 1928 সালে হলো। তো এই যে একটা বিরাট আন্দোলন, এরকম মেয়ে হস্টেল, তাতে কত রকম কত সমাজের কত ক্ষেত্র থেকে মেয়েরা এসে থেকেছে। এমনকি ইন্দিরা গান্ধীর মতন একজন আমাদের ভারতের প্রধানমন্ত্রী, সেখানে আমিও একদিন বিছানা পেতেছি। এই আশ্চর্য জায়গাটার কথা লিখি, কিন্তু আমি ইচ্ছে করে জিনিসটাকে খুব সিরিয়াসলি লিখিনি, কারণ শান্তিনিকেতন নিয়ে লিখতে গেলে লোকেরা খুব সিরিয়াসলি লেখে। আর আমি তো খুব ছোট বয়সে ওখানে গিয়েছি, 8-9 বছর থেকে স্কুলের শেষ পর্যন্ত 8 বছর 12 পর্যন্ত ছিলাম। তো আমি অত গুরুগম্ভীর কথা লিখতেও পারবো না, আমাকে যদি সৎভাবে লিখতে হয়, আমার চোখে যেরকম ভাবে এসেছে। এবং শুধু আমার বলে না, ওখানে আমার আশেপাশে শ্রীসদনে সবাই যে কোনো ব্যাপারটাই যেভাবে দেখতো, যেভাবে বুঝতো, যেভাবে উপভোগ করতো, আমি সেভাবেই একটু রম্য রচনার মতন করে লিখেছি। কিন্তু ওটা যথার্থই মেয়ে হস্টেলেরই ইতিহাস। মানে যে কেউ ওখানে বিছানা পেতেছে একদিন, সে জায়গাটা, লেখাটা পড়লে সেটা চিনতে পারবে, সেই গন্ধটা পাবে। আমাদের মতো মানে আমার মতো কিছু ভীরু পাঠক আছেন যারা সবসময় তার লেখার ভেতর দিয়ে লেখককে খুঁজে বেড়ান। তো শ্রীসদনের শ্রীমতীরা এই বইয়ে যে কথাগুলো আপনি লিখেছেন সেখানে ঐতিহাসিক প্রসঙ্গ আছে, সামান্য কিছু আছে, এবং আপনার থাকবার অভিজ্ঞতা এই সময় পর্বটাকে ধরেছেন। এটাকে কি আপনার আত্মজীবনীর প্রথম অংশ হিসেবে চিহ্নিত করতে পারি, ধরতে পারি? ঠিক আত্মজীবনীর মতন অত সিরিয়াস নয়, কারণ আত্মজীবনীতে শুধু আত্মটুকুনি থাকে। এখানে তো অনেক শ্রীমতীরা মিলেমিশে গিয়েছে, সেই অভিজ্ঞতা হয়তো আমারও আছে, কিন্তু সেই অভিজ্ঞতা অন্য আরেকজনেরও আছে। সেই জন্য সেটা যে পুরোটাই আমার আত্মজীবনী এমন কথা বলা যায় না, অনেকটাই আমার বকলমে অন্য লোকের কথাও বলেছি, সেটা বলার জন্যে, আসলে যে লেখাটাকে সাংস্কৃতিক মজাদার করার জন্য, লেখাটাকে যে আরো সাংস্কৃতিক মজাদার করার। হ্যাঁ। ঠিক যে সাংস্কৃতিক আবহের ভিতর দিয়ে একটা মানুষ বেড়ে ওঠেন, আমার কাছে সেটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। মানে আমরা এই ভাষা ও ভবিষ্যৎ এই ইউটিউব চ্যানেল যে কাজটা করছে সেটাও এটাই, যে সেই মানুষের ব্যক্তি জীবনটা আসলে তার চারপাশটাকে বাদ দিয়ে হয় না। যে সাংস্কৃতিক আবহের ভেতর দিয়ে তিনি গিয়েছেন, আপনি দিদি শুরুতে বলেছিলেন সলতে পাকানোর কথা, সেই সলতে পাকানোর কাজটা হয়তো সেই শ্রীসদনে বসেই অন্যান্য শ্রীমতীদের সঙ্গেও আপনি করেছিলেন। সেদিক থেকে আপনার যে সাংস্কৃতিক চলন, সাংস্কৃতিক জার্নি, তার একটা প্রেক্ষাপট প্রথম পর্ব হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। আমি এটাই যে বলতে চাইছিলাম। আচ্ছা, আচ্ছা, সে তোমরা দেখো পাঠক যেভাবে দেখে। আমি অবশ্যই ওটা আত্মজীবনী বলে লিখিনি, ওইটি আমার হস্টেল বাসের, আমার যা বললাম, আমার সঙ্গে আরো অনেকের অভিজ্ঞতা মিলিয়ে মিশিয়ে রম্য রচনা, যারা মেয়ে হস্টেল সম্বন্ধে যাদের কোনোই ধারণা নেই, কোনোদিন তারা আসেনি, বিশেষ করে শান্তিনিকেতনে দেখতাম যে শ্রীসদন নিয়ে প্রচুর কৌতূহল, তো সেই সব ভেবেই ওই রকম ভাবে লেখা। ওটা আমার আহ আত্মজীবনী বলতে আমার একটু দ্বিধা আছে। মানে তবে হ্যাঁ, সে তো সমস্ত জায়গার থেকেই আমরা তো রস পুষ্টি লাভ করি। আজকে যখন তুমি জিজ্ঞেস করলে যে বাড়িতে কি সাংস্কৃতিক পরিবেশ ছিল, সেভাবে প্রত্যক্ষভাবে ছিল না, কিন্তু অনেক পরে আজকে যখন আমি আরেকটু পরিণত হয়ে যখন আমি লিখি, তখন তো সেই সব দেখা চরিত্র, সেই তারা সবাই তো আসে। তো সেখান থেকে তো আমরা রস পাই, কে কোথার থেকে কখন পাবো, কিভাবে পাবো, সেটা তো বোঝা যায় না। কখন কোন মরা ডালে পাতা গজালো, কোন কোথা দিয়ে শিকড় নামলো, এটা একদম বোঝা যায় না যখন আমরা তার মধ্যে থাকি। যখন আমরা তার থেকে আরেকটু দূরে চলে যাই, তখন জিনিসগুলো মনের মধ্যে ওইভাবে কাজ করে, যেভাবে কাজ করে বেরিয়ে আসে তখন। ঠিক দিদি, এবার আমি চলে আসি আপনার একটি বই, তার উৎসর্গপত্রে আপনি লিখছেন 21 নম্বর রাধানাথ মল্লিক লেনের 21 ভাই বোনকে। একটু আগে আপনি বলেও ছিলেন রাধানাথ মল্লিক লেনের কথা বলেননি,
কলেজ স্ট্রিটের আপনার বাড়িটার কথা বলছিলেন। রাধারানী মল্লিক লেন আমরা জানি, কলেজ স্কোয়ারের ওদিকটায় ওই লেনটাকে বলে। তো এইটা যদি ব্যাখ্যা করেন, এই যে 21 জন ভাই বোনের উৎসর্গ করছেন, এই সময়টাকে কেমন ছিল? 21 জন ভাই বোনের একসঙ্গে বেড়ে ওঠা, এইটা যদি একটু সংক্ষেপে বলেন। সেটাই বলছিলাম যে যখন হট করে দুটো চারটে লেখা এদিক ওদিক বেরিয়ে গেল, নিজেকে তখন মনে হতো আমি কি লেখক কি করে হবে, আমার জীবনটা এত সাধারণ, কোনো কিচ্ছু নেই। রোজ সকালে ওঠা, রান্না বান্না, সংসারের মধ্যে গেঁথে থাকা। এ সময় আমি বিমল করের উড়োখই বইটা পড়লাম, দেখলাম একদম একটা সাধারণ জীবন নিয়ে লেখা যেতেই পারে। তখন আমি ভাবলাম যে এখনকার দিনে আমার মতন এরকম যৌথ পরিবারে কাটানোর অভিজ্ঞতাও তো সবার হয় না। এই যে জন্মেছি যৌথ পরিবারে, বিয়ে হয়ে থেকে যৌথ পরিবারে, এত রকমের চরিত্র, এত স্তর, এত লোকজনের আনাগোনা, আর আমরা ভালোবাসি লোকজন, সে সব মিলিয়ে। তো এগুলোর থেকেই গল্প হতে পারে। তো এই সব ভাবতে ভাবতে আমার অনেকদিন ধরেই মনে হচ্ছিল যে আমাদের মেয়েদের জীবনটা ভীষণভাবে বদলেছে। মানে আমার দিদিমা, আমার মা, আমি আর আমার মেয়ে, এই 4টে জেনারেশন ধরে যদি আমরা আসি, তাহলে দেখা যাবে কোথায় কি, মানে ছেলেদের মানে মেয়েদের জগৎটার মধ্যে একটা আকাশ পাতাল পরিবর্তন ঘটেছে। সবকিছু, তাদের রিচুয়াল পালন, তাদের বিনোদন, তাদের শিক্ষা দীক্ষা, ভাবনা চিন্তা, ব্যক্তি স্বাতন্ত্র্য আমার নিজের চোখের সামনেই ঘটেছে। তো এইটা আমি উপন্যাসে ধরে রাখি। তো সেই থেকেই আমার ওই লেখাটা শুরু হলো। শুরু হয়ে দুটো খণ্ডে আমি এই 4 জেনারেশনটা শেষ করলাম। তো এই লেখাটা লিখতে তো আমি 21 নম্বর বাড়ির 21 ভাই বোনের কাছে অবশ্যই ঋণী। ছোট থেকে তাদের সঙ্গে বেড়ে ওঠা, প্রতিটা, মানে সবটাই যে তারা তা নয়, কিন্তু 4-5টা সেই সব মিলিয়ে সেই জন্য তাদেরই উৎসর্গ করেছি আমার সেই পরিবেশটাকে, সেই সময়টাকে। যারা শুনছেন দর্শক বন্ধুদের জন্য বলি, দিদি যে বইটার কথা বললেন 2022 সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে, তার একটি গুরুত্বপূর্ণ বই অগ্নিসম্ভব, তার উৎসর্গপত্রটি আমরা এখানে বলেছিলাম। আমরা অগ্নিসম্ভবের আলোচনায় আসবো। তার আগে আরেকটা কথাই সম্ভব সম্পর্কেই মানে মনে পড়ে গেল এবং এর সঙ্গে রিলেটেড। তো আপনি বলেছিলেন যে আপনারা ওটার আপনার আরেকটা পরিবার, খণ্ড আছে, অগ্নিসম্ভবের আরেকটি হ্যাঁ, খণ্ড। আমি আসছি। ও হ্যাঁ, আচ্ছা। আসবো। আপনি বলছিলেন যে আপনারা দেশভাগের আগেই আপনার বাবা এখানে চলে এসেছিলেন, বাবা কাকারা, এবং প্রথমে কৃষিকাজ, পরবর্তীকালে ব্যবসা, যে হুম, কারণে হয়তো কলেজ স্ট্রিটে তিনি বাড়ি করেছিলেন। হুম। আপনার প্রচুর লেখালেখি মানে গল্প এবং উপন্যাসে আমরা দেখেছি ওপার বাংলার চরিত্র, এমনকি ডায়ালেক্ট সাংঘাতিক রকম এসছে, ভীষণ রকম এসছে। তো ছোটবেলায় এই 21 জন ভাই বোন কোন ভাষায় কথা বলতেন? বড়রা কেউ কেউ ওপার বাংলার ডায়ালেক্টে বলতো, সেটা আহ ভাই বোনেরা অত নয়, যত বেশি মা বাবা ঠাকুমা ঠাকুরদা। আমাদের বাড়িটাতে আবার এরকম ছিল, আমার ঠাকুমা ঠাকুরদা দাদু দিদিমা সবাই থাকতেন। কারণ সবাই এরা দেশভাগের একদম প্রত্যক্ষ শিকার, এদের তো আর যাওয়ার জায়গা ছিল না। তো সবাই এরা, আমরা সব ওই 21 নম্বর বাড়িতেই থাকা হতো। তো সবাই ওই ওপার বাংলার ভাষাই ব্যবহার করতো, কিন্তু আমরা ছোটরা বলতাম না। ওরা বলতেন কিন্তু আমরা বলতাম না, যেহেতু আমরা এখানেই জন্মেছি, এই করেছি, স্কুলে যাচ্ছি বন্ধুদের সঙ্গে। কিন্তু আমাদের বলতে বা বুঝতে কোনো অসুবিধে নেই, এখনো অসুবিধে নেই। কিন্তু কারণ ছোট থেকে ওটা শুনেই বড় হয়েছি, কিন্তু আমরা বলতাম না, আমরা নিজেদের মধ্যেও বলতাম না। দু একটা শব্দ ব্যবহার করলেই যেমন লোকেরা বুঝতে পারবে যে এরা বাঙাল, ওই টাইপের শব্দ ব্যবহার হতো, কিন্তু পুরো আগাগোড়া ভাষাটা আমরা এখানকারই বলতাম, এদিকটারই বলতাম। কিন্তু বাড়িতে একটা আবহ ছিল, না হ্যাঁ, হলে মানে এই খুব চরিত্রটা সাংঘাতিক, আসতো না। সাংঘাতিক। আর এক, বললাম যে আমাদের বাড়িতে যেহেতু ঠাকুমা ঠাকুরদা দাদু দিদিমা দুই বাড়ি, দুই দিকেরই ওরা থাকতেন গুরুজনেরা, সেই জন্য দূর দূরান্তরের আত্মীয় স্বজনরাও এসে পড়তো।
মানে বাবার বাড়ির দিকেরও, মায়ের বাড়ির দিকেরও। আর এসেই আমাদের লম্বা লম্বা দালান ছিল, একটা শতরঞ্চি বালিশ বিছিয়ে শুয়ে পড়লেই হলো। কারণ কাছেই মেডিকেল কলেজ, ডাক্তার দেখাতে হলে, বই কিনতে হলে, পরীক্ষা দিতে হলে, বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে হলে শিয়ালদা থেকে নেবে এসে প্রথম স্টপেজ হতো এই বাড়ি। তো চরিত্রের তো মেলা একেবারে, মানে আহ নানান রকম হয়ে চলেছে সারাক্ষণ। তো পরে আমি দেখলাম ভেবে, বরঞ্চ আমি একদিক দিয়ে খুব ধনী যে এই এত রকমের চরিত্র এত কাছ থেকে দেখতে পেয়েছি, তখন বুঝিনি, কিন্তু এর মজা অন্যরকম। আপনার সবচেয়ে উল্লেখযোগ্য যে বই যেটা বলছিলাম, অগ্নিসম্ভব, ওটা 2020-তে বেরোয় এবং তার পরবর্তী খণ্ড 2022-এ, পরবর্তী খণ্ড বলা যাবে না, অগ্নিকুসুম আসলে কাহিনীর একটা একই গল্প। একটা 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 প্রবহমানতা আছে, আইডিয়ার প্রবহমানতা আছে। তো অগ্নিকুসুম এবং অগ্নিসম্ভব এই দুটোকে আমরা সিকুয়েল হিসেবে আমরা দেখছি। তো আমি এইখানে যেটা প্রথম জানতে চাইবো, আপনার দিদি এখন মনে হয় না যে যদি ওই আবহটা না পেতেন ওই রাধানাথ মল্লিক, তাহলে কি এটা আপনি লিখতে পারতেন? না, তাহলে আমি লিখতে পারতাম না। কি করে পারবো? একসঙ্গে 4-3টে জেনারেশন আমরা রইলাম সে বাড়িতে। তারপর বিয়ের পরে নিজেদের মেয়েদের ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, অমুক তমুক, তাদের রুচি পছন্দ বেড়ে ওঠা, সেই অভিজ্ঞতাটুকুনি পরে হলো। কিন্তু বাকি ওইটা কি করে হবে? ওদের কষ্ট, ননিবালার অসহায়তা, দেশ ভাগ হয়ে আসা, দেশ মানে সেটাকে ভুলে থাকার চেষ্টা, অথচ প্রতি মুহূর্তে দেশভাগের ক্ষত বয়ে বেড়ানো, এই সবগুলো না দেখলে ওটা তো হতো, আমি পারতাম। এবং এখানে আরেকটা জিনিস খুব উল্লেখযোগ্য বলা, যে সেই সময়ে রাজনৈতিক আবহ, খুব একটা দুটো ইনসিডেন্ট দিয়ে আপনি আবহটাকে ধরেছেন। জরুরি অবস্থা, ইন্দিরা গান্ধীর কথা, নকশাল আন্দোলন এই শব্দটা বলেননি, কিন্তু নকশাল আন্দোলনের প্রসঙ্গ আসছে। জেলে যাচ্ছে যে ছেলেটি, পিন্টু বলে ছেলেটি, একটা লাইন ওখানে বলা আছে, উপন্যাসটা আমার মনে পড়ছে, যে একটা বাচ্চা ছেলেও জানে যে ও চুরি করে জেলে যায়নি। এইরকম একটা জায়গা থেকে বোঝা যাচ্ছে যে আসলে নকশালকে আপনি ইঙ্গিত করতে চাইছেন। তো আপনি যখন কলেজ স্ট্রিটে বড় হচ্ছেন, তখন নকশাল আন্দোলন তখন চলছে। তার প্রভাব, তার প্রভাব আপনার লেখায় অগ্নিসম্ভবে খুব সামান্য ভাবে এসছে, আর কোথাও এসেছে? না, কম এসেছে, কারণ সেই সময়টা আমি হস্টেলেই থাকতাম। আমি চিঠিতে খবর পেতাম বোনেদের কাছে, বা ছুটিতে বাড়িতে এলে দেখতাম ছেলেদের দৌড়োদৌড়ি। কিন্তু আমি তো ছিলাম হস্টেলে সেই সময়, যখন বাংলাদেশ ইয়ে হলো 70, 71, 72, আমরা তখন ওইখানে। সেই জন্যে ছিলাম, আবার ছিলামও না। আর তুমি একটা জিনিস খুব ঠিক ধরেছো, তুমি আমাকে বললে যে রাজনীতি এসছে, কিন্তু ঠিক যতটুকু দরকার তার বেশি নয়। ওটা আমি খুব সচেতন ভাবে করেছি, এই জন্যে যে মেয়েদের চোখ দিয়ে দেখা হচ্ছে তো দুনিয়াটা। মেয়েরা ঠিক তত বেশিরভাগ মেয়ে, আমি খুব অসাধারণ মেয়েদের কথা বলছি না, সংসারের মধ্যে যারা আমাদের মাসি পিসি বৌদি জেঠি কাকি যাদের দেখেছি, রাজনীতি তাদের ততটুকুই ছোঁয় যতটুকু তাদের ব্যক্তিগত জীবনকে আলোড়ন করে। যদি সেইটার জন্য সে অসুবিধায় পড়ে, তার কোনো কিছু অসুবিধা হয়, তখনই ততটুকুনি সে মাথাটা ঘামায়। তো আমার এটাও একটা বলার ছিল যে পরে অনমিতা যতটা রাজনীতির মধ্যে ঢুকে বাবরি মসজিদের জন্য অযোধ্যায় গিয়ে তাদের লেখালেখির কাজে সাহায্য করা, তার কাকি জেঠিরা সেটা করেনি, তো প্রত্যক্ষভাবে তারা ঠিক। শিকার হলেন। আমি এটাতেই আসতে চাইছিলাম যে কুসুমে, অগ্নি সম্ভবের থেকে অগ্নি কুসুমে রাজনীতি অনেকটা ব্যাপ্ত ভাবে এসেছে, বিশেষ করে বাবরি মসজিদ ধ্বংসের কথা। একটু আগে দিদি আপনি বলছিলেন 4টে জেনারেশনের কথা বলেছিলেন। এই উপন্যাসটা যারা পড়েছেন অগ্নিসম্ভব, যারা পড়েননি তারা অবশ্যই পড়ুন। এখানে যে 4টি জেনারেশনের কথা বলা হয়েছে, ননিবালা, তারপরে তার মেয়ে সম্ভবত কনক, কানন, হ্যাঁ, কানন তার নাম, তার জয়তী। জয়তী যিনি মূল। অনমিতার হ্যাঁ, কথা আমি বলছি না, এই পর্বে বলছি না, এই আচ্ছা। কারণে বলছি না, অগ্নি
সম্ভবত অনমিতা সদ্য জন্মালো, সেখানেই হ্যাঁ, আখ্যান গিয়ে শেষ হলো। হ্যাঁ, এইখানে হ্যাঁ, আমি এখান থেকে কয়েকটা প্রশ্ন করতে চাই, আপনাকে জানতে চাই। এখানে খুব খুব সূক্ষ্মভাবে হলেও ঘটি বাঙালের যে একটা দ্বন্দ্ব, বিশেষ করে বিয়েকে কেন্দ্র করে বা এমনি প্রতি মুহূর্তে দুজন দুজনকে, এই ব্যাপারটা আপনি হুম। যখন ছোট এবং পরে বিয়ে হলো ইত্যাদি ইত্যাদি, বড় হচ্ছি খুব ছিল, সেইটা খুব ছিল। আপনাকে, হ্যাঁ, কতটা কতটা কি বলবো, মানে এটা হ্যাঁ, অসহায় লাগতো? আহ, না, অসহায় ঠিক লাগতো না, কিন্তু আমি এটা বুঝতে পারতাম যে একটা সূক্ষ্ম ভাগ আছে। আর আরো বুঝতে পারলাম বিয়ের পরে, কারণ আমি পূর্ববঙ্গের, আমার শ্বশুর বাড়ি এই বঙ্গের। তো সেই জন্যে যতই আমরা মানে সবকিছুই হোক না কেন, কিন্তু প্রতি মুহূর্তে সেই ফারাকটা বোঝা যেত। সেই এই বঙ্গের বিশেষ করে যারা শিক্ষায় দীক্ষায় একটুখানি উঁচুর দিকে, তাদের যে একটু উন্নাসিকতা বাঙালদের নিয়ে, এগুলো সব খুব ভালো করেই বুঝতে পারতাম। আবার আমাদের ছোটবেলায় আম, আমাদের বাড়ির আত্মীয় স্বজনদের মধ্যে এদেশে বিয়ে দেওয়ার অনিচ্ছাটাও বুঝতে পারতাম। মানে তেমন অসুবিধে না হলে কেউ এগুলো মানে এগোতো না, নিজেদের গণ্ডিটার মধ্যেই থাকতে ভালোবাসতো। এটা আমি আমাদের ছোটবেলায় খুবই দেখেছি। সেই জন্যে ওটা ওখানে যত ওটা এসছে, পরে দেখা গেল যে সেই বিয়ে ঘটি বাঙাল কোথায়, বাঙালি ভেদ করে দেশ বিদেশে ব্যপ্ত হয়ে গেল কয়েক বছরের মধ্যে। মানে এইগুলোই আমাকে খুব আহ অবাক আলোড়িত করেছে, করেছে। এগুলোই আমাকে, হ্যাঁ, যে কয়েক বছরের মধ্যে কিরকম, যে যার মার বিয়ের সময় চিন্তা করা হচ্ছে এদেশ না ওদেশ, তার মেয়ে বিয়ে করবে অন্য ধর্মে, অন্য জাতি, অন্য উম, উম, সাহেব শুভ, কোনো 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 ব্যাপার নয়। মানে বা বা একসঙ্গে থাকা, যে একটা সময় লাভ ম্যারেজটাই ছিল ট্যাবু আমাদের ছোটবেলায়। লাভটাকে বাদ দিয়ে শুধু ম্যারেজটাই বলা হতো, যে না ওটা হয়নি, না ওই তো ও দিয়েছিল সম্বন্ধ, এরকম। কিন্তু তারপরে তো কত সহজে কয়েক বছরের মধ্যে লিভ ইন এসে গেল সমাজ সংসারের মধ্যে। তো এই সবগুলো নিয়ে তো ওই যেহেতু ওই বড় পরিসরে লিখছিলাম, ওইগুলো আমাকে খুব ওই করেছিল। আমি ওখান থেকে আরেকটা ঘটনার কথা বলি, সেটা হচ্ছে যে আহ, জয়তীর ছোট বোনের বিয়ে হচ্ছে, তপতি সম্ভবত অনেকদিন আগে পড়া, আমার ঠিক ভালো মনে নেই। তো সেখানে বিয়ে হচ্ছে, প্রথম অনেক লোকজন আসবে বলে একটা বাড়ি ভাড়া নিয়ে বিয়ে করা হচ্ছে, এবং সেটা নিয়ে একটা তোলপাড়। এবার হ্যাঁ, আমি প্রথম জানতে চাইবো, আপনার বিয়ে কি ওই রাধানাথ মল্লিক থেকে, ওই বাড়ি থেকে হয়েছিল নাকি বাড়ি ভাড়া করে হয়েছিল? আমার বিয়ে ওই বাড়ির থেকেই হয়েছিল। আমার আচ্ছা, ভাড়া করতে বোনের হয়নি। না, কিন্তু আমার ভাই ঝিদের সময় করতে হলো। ওই সময় যে সব কথাবার্তা আলোচনা আমার ভাইয়ের বিয়ের সময় করতে হলো। তো ওই যে আলোচনা, ওই যে কুটুম বেড়ে যাচ্ছে, আত্মীয় স্বজন বেড়ে যাচ্ছে, লোকের দৃষ্টি বদলাচ্ছে, আমাদের যে দাদু জ্যাঠা যারা কোমরে লাল গামছা বেঁধে ভিয়েন বসাচ্ছে, তারা থাকছে না, তার বদলে কেটারার ঢুকছে। মানে এই যে সমস্তগুলো, আগে তো মাটিতে, আমাদের ছোটবেলায় কলেজ স্ট্রিটের বাড়িটা হচ্ছে বড় বড় দালান। তো আমার বাবার যেহেতু অনেকগুলি মেয়ে, আমার বাবার খুব কন্যা সন্তানের বাবাদের প্রতি একটা ইয়ে থাকতো, তাদের সাহায্য করার জন্য, তাদের প্রতি একটা সহানুভূতি। সেই জন্য যার যেখানে মেয়ের বিয়ে, বিয়েগুলো আমাদের বাড়িতে হতো, এই কলেজ স্ট্রিটের বাড়িতে। পাত পেতে সব বসানো হতো, ছাতে রান্না হতো, বিয়ে হতো। সেজন্য শুধু আমাদের ভাই বোনের বিয়ে না, পাড়া প্রতিবেশী অমুক তমুক মেয়ের বিয়ে ঠিক হয়েছে, খরচা দিতে পারবে না, বিয়েটা আমাদের বাড়িতে হবে। তো অনবরত হতো এরকম। কিন্তু তারপরে সেই দৃষ্টিভঙ্গি তো বদলে গেল, ওরকম ভাবে বিয়ে, অত সাধারণ ভাবে বিয়ে, ওই রকম ভাবে ওটা তো আর রইলো না। যে জেঠিমা কাকিমারা তরকারি করছেন, ঠাকুর রান্না করছে, এবং পাত পেতে তখন সব মাটিতে বসলো, তারপরে চেয়ার টেবিল ভাড়া, তারপর এরকম এই ধীরে ধীরে এই সমাজের পরিবর্তনগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং লাগে আমার কাছে। এই জন্যে যে গবেষকের টেবিলে তো অনেক বড় বড় ঘটনার কথা থাকে, কিন্তু এই যে ছোট্ট ছোট্ট পরিবর্তনগুলো আসছে, সেগুলো পরিবারগুলো কিভাবে নিচ্ছে, এগুলো খুব ইন্টারেস্টিং আর কি। এবং সেই পরিবর্তন আসলে
সমাজ মানুষের পরিবর্তন, সমাজ মানসিকতার পরিবর্তন আপনার এই দুটো হ্যাঁ উপন্যাসে চমৎকার ভাবে এসে, এবং আমার ধারণা যে এটাই আপনার এখনো পর্যন্ত আপনার যতগুলো বই বেরিয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ এবং খুব উল্লেখযোগ্য আহ, দুটি বই, এবং অগ্নিসম্ভব এবং অগ্নিকুসুম। আপনি একটু আগে বলেছিলেন যে আপনার অভিজ্ঞতার কথা, সেটাই মূলত এখানে তুলে ধরেছেন। আপনার সময় ওই বাড়ি থেকে হলেও আপনার পরের জেনারেশন বা ভাই ইত্যাদি বোন, তাদের বিয়ের সময় বাড়ি ভাড়া নিতে হয়েছে। আবারও একটা বোকা বোকা প্রশ্ন করি, আহ, জয়তীর জয়তী চরিত্রে তৈরিতে আপনার জীবনের প্রক্ষেপ কতটা? খুব কাছ থেকে দেখা বিভিন্ন চরিত্রের মিশেল রয়েছে, যেই চরিত্ররা ভীষণ মুখ বুজে থাকে, আর মুখ বুজে থাকাটাকে, বাধ্য হয়ে থাকাটাকেই মনে করে যে শান্তি বজায় রাখার সব থেকে ভালো উপায় সেইটা। আমি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে কোনো মিল নেই এই চরিত্রের, কিন্তু আমার খুবই কাছের আহ দিদিদের বোনেদের থেকে আমি এই চরিত্রটা পেয়েছি। আসলে অজস্র জয়তীরা আমাদের হুম, সমাজ সংসারে ঘুরে বেরিয়েছেন, ঘুরে বেড়াচ্ছেন। হুম, হুম, তারা তাদের কথা বলতে পারেন না, না, সকলেই সাধারণ, কিন্তু তাদের কথা হুম, আপনি বলেছেন। দিদি, এখানে আমি একটা জিনিস জানতে চাইছি। এই অগ্নিসম্ভবের একদম শেষ দিকে আমরা দেখছি যে জয়তী তো অতটা লাউড মেয়ে নয়, অর্থাৎ ভোকাল নয়, যা হয় হুম, মেয়েরা যা হয় আর কি। হুম, হুম, কারণ তার প্রধান কারণ হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা না থাকা, হয়তো নির্ভরতা। আর এইটাকে, আরেকটা হ্যাঁ, এইটা জিনিস, মানে ছোট থেকে তাদের শেখানো হয় যে যে সয় সে রয়, সমানে সহ্য করো, করতে 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 ওটা দ্বিতীয় নেচার হয়ে যায়, স্বভাবের মধ্যে ঢুকে যায়, যে ভাবে ভালো মেয়ে আর ভালো স্ত্রী, ভালো মা, এর মধ্যেই সার্থকতা, এবং এটাকেই যতই বাধা আসুক না কেন এই ভূমিকাগুলো ঠিকঠাক পালন করতে হবে। তো করতে করতে নিজেকে খইয়ে ফেলে, নিজেকে আহ সেটা তো ঘটেই থাকে। হ্যাঁ, তো তুমি কি বলছিলে? হ্যাঁ, আমি বলছিলাম যে এই জয়তী মানে হুম, এই, আপনার কি মনে হয় মানে আজকের দিনে দাঁড়িয়ে এই মেয়েরা, হুম, যেটা বললেন ছোটবেলা থেকে বলা হয় যে রয়, যে সয়, যে রয়, এই হুম, বা ইদানিংকার যারা মানে পরবর্তীকালে যে রিভোল্ট করছে জয়তীর মতো কেউ হুম, কেউ এসে, এখন আরো বেশি, সেক্ষেত্রে মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতা, স্বাবলম্বিতা, মানে হুম, স্বাবলম্বী হওয়াটা হুম। হওয়াটা কতটা এই ক্ষেত্রে, মানে জয়তী হয়ে ওঠার ক্ষেত্রে, মানে শেষ পর্বে জয়তী হওয়াটার ক্ষেত্রে প্রথম কতটা ভূমিকা? এক একমাত্র এবং প্রথম এবং একমাত্র কাজ মেয়েদের হওয়া উচিত অর্থনৈতিক স্বাবলম্বন। আমি তোমাকে বলছি, একটা ব্যক্তিগত, আমি ননিবালাকে দেখে ঠিক করেছি আমাকে জীবনে অর্থনৈতিক স্বাবলম্বন পেতে হবে। এই ননিবালা একদম নিজের চোখে দেখা, শুধু সামান্য টাকার জন্য যেরকম ভাবে তাকে মুখাপেক্ষী হয়ে থাকতে হতো, আমার মনে হতো যে আমি জীবনে দাঁড়িয়ে আমি ননিবালাকে সুখে রাখবো, কিন্তু আমার আর ননিবালার সময়ের তো অনেক ফারাক, সেটা আমি করতে পারিনি। কিন্তু আমার সারাক্ষণ মনে হয় মেয়েদের প্রথম প্রথম এবং প্রধান কাজ হচ্ছে অর্থনৈতিক স্বাবলম্বন। প্রথমে তারা নিজের পা শক্ত করুক, তারপরে সবকিছু হবে। এটা ভীষণই জরুরি। অগ্নিসম্ভবের একদম শেষ দিকে দেখা যাচ্ছে যে দ্বিতীয়বার মা হয়েছে জয়তী, এবং হুম, সেই মা হওয়ার পরেই মুহূর্তের মধ্যেই সে যে মনে অনুভব করে যে তার সমস্ত শক্তি সে যেন তার মধ্যে সঞ্চারিত হয়ে যাচ্ছে। আমি একটা লাইন পড়ছি: তুলতুলে এক ফোঁটা প্রাণের মধ্যে এমন শক্তি লুকিয়েছিল, জয়তী জানতো না। এই যে বদল, পরিবর্তন, এবং একটু আগে তার সামনে তার স্বামী এবং তার ননদ আলোচনা করছে যে বাচ্চাটার নাম দেবে কি, রমা, অথচ সে দৃঢ়তার সঙ্গে মুহূর্তের মধ্যে ঠিক করে ফেললো, না, ওর নাম অনমিতা, যাকে নোয়ানো যায় না। আপনি কি মনে করেন যে আহ, সন্তান সন্তানের হওয়ার আগে এবং পরে একটা মেয়ের এই যে মানসিক পরিবর্তন, মানে
এখানে তো প্রায় বৈপ্লবিক পরিবর্তন আপনি দেখিয়েছেন জয়তীর ক্ষেত্রে। মা হওয়া এবং মা হওয়ার আগের মুহূর্তের পরিবর্তনটা, এটা আপনি কতটা বিশ্বাস করেন বা এটা নিয়ে আপনার মানে অভিমত কি? হ্যাঁ, জয়তীর ক্ষেত্রে তো একটু আলাদা। ছেলের বেলা তার এটা মনে হয়নি, কারণ ছেলে তো সে নিজের শক্তিতেই এগোবে, সে এগোবে, চেক করে খাবে। যখনই মেয়ে হলো তখনই জয়তীর মনে হলো যে সেই মেয়ের যেন তার মতো জীবন না হয়, সে যেন তার মধ্যে একটা শক্তি ভরে দিতে চাইলো। কিন্তু সে তো অসহায়, জয়তীর তো আর কিছু করার ক্ষমতা নেই। সে যেন সেই নামটার মধ্যেই সব শক্তি ভরে যেন অনমিতা নামটা দিয়ে রাখলো, যেন একে কেউ নত করতে না পারে। এটা তো ওর নিজস্ব শক্তি না, ও যেন অন্য কোনো একটা দৈব শক্তির কাছে সে প্রার্থনা জানালো যে মেয়ে যেন সেই শক্তিটা পায়, যেন সেই নামের মধ্যে দিয়ে ও শক্তিটা ওকে দিতে চাইলো। সত্যি সত্যি তো আরো লড়াই করতে পারছে না। আমি একটা অংশ পড়ি দিদি। বহির্বিশ্বের ভাঙা গড়ার কাহিনী নিয়ে রচিত হয় বিগতকালের ইতিহাস। আলো আর অন্ধকারের পৃষ্ঠপটে উচ্চকিত সেই ধ্বনিমুখর ইতিহাস পরবর্তীকালের জন্য সঞ্চিত রাখে প্রেরণা, রোমাঞ্চ, উন্মাদনা। কিন্তু স্তিমিত অন্তপুরের অন্তরালে কি চলে না ভাঙা গড়ার কাজ, যেখান থেকে রং বদল হয় সমাজের, যুগের, সমাজ মানুষের মানসিকতার। চোখ ফেললে দেখা যায় সেখানেও অনেক সঞ্চয়। তবু তবু রচিত ইতিহাসগুলি চিরদিনই এই অন্তঃপুরের ভাঙা গড়ার প্রতি উদাসীন। অন্তঃপুর চিরদিনই অবহেলিত। বাংলাদেশের সেই অবজ্ঞাত অন্তঃপুরের নিভৃতে প্রথম যারা বহন করে এনেছেন প্রতিশ্রুতির স্বাক্ষর, এ গ্রন্থ সেই অনামী মেয়েদের একজনের কাহিনী। বুঝতেই পারছেন আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি। আমরা যদি আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতির ভূমিকা অংশটাকে আমরা এই বইয়ের ভূমিকা হিসেবে চালাই, আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে বলে। আমার প্রথম প্রশ্ন, প্রথম প্রতিশ্রুতি এইটা লিখবার আগে আপনি পড়েছিলেন কিনা? সচেতন ভাবে প্রথম প্রতিশ্রুতির কথা মাথায় ছিল কিনা? আমি প্রথম প্রতিশ্রুতি তো অবশ্যই পড়েছি, আমার অত্যন্ত প্রিয় বই। কিন্তু আমাকে তার থেকেও বেশি প্রভাবিত করেছে গজেন মিত্রের কলকাতার কাছে, উপকণ্ঠে পৌষ ফাগুনের পালা। ওই যে শহরের কাজ, ইয়ে, এত এইখানে তো তখন উথাল পাথাল ইতিহাস তৈরি হচ্ছে, কলকাতায় নবযুগ, রেনেসা যুগ, নানান কিছু চলছে, কিন্তু তার এক হাত দূরে সেই নিস্তরঙ্গ গ্রাম, সে বয়ে চলেছে তার নিজের মতন, অথচ প্রচন্ড জীবনী শক্তি তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা রকম ভাবে এগিয়ে চলেছে শ্যামা সুন্দরী। আর তার ওই যে বয়ে চলা জীবনটা, সেইটা আমাকে বেশি প্রভাবিত করেছে। সেই গল্প আলাদা, আমার গল্প আলাদা, প্রথম প্রতিশ্রুতির গল্প আলাদা, কিন্তু সেই বয়ে যাওয়া প্রথম প্রতিশ্রুতি তো সত্যি একটা খুবই অসাধারণ বই। এবং আমরা সবাই পড়ে খুব মুগ্ধ হয়েছি, সবাই চমকে গেছি তখন। সেই সময় প্রেক্ষাপট আলাদা, আহ, চরিত্র আলাদা, তাদের সমস্যা আলাদা। আমার চরিত্রগুলো, তাদের সমস্যা, তাদের ব্যবহারিক জীবনের ওঠা পড়া, সেটা আলাদা। কিন্তু আমার ওই, যদি বলো যে লেখকের তো একটা ভালো, কি বলবো, খিদে, চোখ, হজম শক্তি সবকিছু থাকলে ভালো, মানে কলকাতার কাছেই আমি যদি ভালো করে পরিপাক করে থাকি, করে যদি আমার মনে হয় যে এই বয়ে যাওয়া জীবনের গল্প বলবো, তাহলে সেইটা আমাকে হয়তো বেশি প্রভাবিত করেছে। বিমল করের উড়োখইয়ের কথা আপনি বলছিলেন, সেখানেও হ্যাঁ, সাধারণ হ্যাঁ, একটি মেয়ের কথা। ওই ওই কিন্তু আমি ওই যে কারণে জিনিসটা। বললাম প্রথম প্রতিশ্রুতির কথাটা, এই কারণে বললাম, এই যে মানে ননিবালা থেকে অনমিতা, এখানেও সত্যবতী যদি আমি জয়তী ধরি, তো তার হ্যাঁ, ঠিক এখানে যেভাবে আখ্যান শেষ হচ্ছে, পরবর্তী হ্যাঁ, অগ্নিকুসুমে অনমিতা, হ্যাঁ, সেখানে সুবর্ণলতা, এবং সুবর্ণলতার জন্মের প্রেক্ষাপট মুহূর্তেই প্রথম খণ্ড প্রথম প্রতিশ্রুতি শেষ হচ্ছে। এই যে হ্যাঁ, এই ও, জায়গাটা ওই যে থেকে মেয়েদের, হ্যাঁ। আর মেয়েদের, এবং এখানে মেয়েদের ভেতরে ভেতরে মেয়েরাই এরাও সাধারণ প্রোটাগনিস্ট। মেয়েরা। হ্যাঁ, আর মেয়েরাই প্রোটাগনিস্ট, সেখানে ডেফিনেটলি মিল আছে। সেইটা এবার দিদি সেটা জানতে চাইবো অগ্নিকুসুম থেকে একটা প্রশ্ন, যে অগ্নিকুসুমে আমরা দেখলাম যে
আখ্যানটা শেষ হয়নি, অনমিতার লড়াই চলছে, কাহিনী শেষ হয়নি। পরবর্তী অংশ লেখার কথা ভাবছেন? না, আর ভাবছি না। ওখানেই শেষ, কেননা এই লড়াই চলবেই, কিছু না কিছু করে এটা চলবেই, এটা একটা জায়গায় থামতে হবে। আমার এই আমার খুব কাছ থেকে দেখা 4টে জেনারেশনের 4টে প্রতিভুকে নিয়েই আমার ভাবনা ছিল, এবং এখানেই ওটা শেষ। এবং সময়টাও আপনি ওই রকম করেছেন, মানে অনমিতার হ্যাঁ, সময় শুরু হচ্ছে 21 শতকের হ্যাঁ, দোরগোড়ায়, মানে 21 শতকের হ্যাঁ, শুরুতে। হ্যাঁ, মানে কিন্তু 21 শতকে গত 2 দশকে মানে অনমিতার আখ্যান যেখানে শেষ হচ্ছে, মানে হুম, অগ্নিকুসুমের আখ্যান যেখানে শেষ হচ্ছে, 2 দশকেও কিন্তু আমাদের সমাজ মানুষের মেয়েদের নিয়ে নারী কেন্দ্রিক চিন্তা ভাবনা, জীবনযাপনের অনেক পরিবর্তন হয়েছে। সেইটা নিয়ে আর আপাতত ভাবছেন না? না, সেটা নিয়ে আর ভাবছি না, কারণ তাহলে এবার আমাকে আমার নাতনিদের খুব কাছ থেকে দেখতে হয় এখন। তার জন্য সময় আছে, কারণ এই ধরনের জিনিস তো খুব বানিয়ে লেখা যায় না, ওর মধ্যে দিয়ে না গেলে, পরিপাক না করলে, একটু ঠিক, ঠিক, ঠিক। জিনিসটাকে জারিয়ে না নিলে নিজের মধ্যে, সেটা ঠিক হয় না। হুম। আপনার লেখা পড়তে পড়তে আমার মনে হয়েছে যে আপনার মধ্যে একটা ইতিহাস সচেতনতা রয়েছে, আপনার গল্প, উপন্যাস এবং এমনকি এই দুটো আখ্যানের তো অবশ্যই। তো আপনার কি ইতিহাস প্রিয় বিষয় ছিল? খুব খুব প্রিয় বিষয় ইতিহাস আমার। বড় হুম। কোনো ঐতিহাসিক প্রেক্ষাপটে আসলে আমরা হয় কি একাডেমিক জায়গা থেকে ওই ঐতিহাসিক প্রেক্ষাপট মানে আমরা সেটাকেই বুঝি, আমি আলাদা করে আর বলছি না, মানে অগ্নিসম্ভব, অগ্নিকুসুম যতই হোক না কেন এটাকে আমরা না, ঐতিহাসিক বলবো না, ঐতিহাসিক বলছি না। উপন্যাস। হ্যাঁ, হুম, কিন্তু পড়লে বোঝা যায় যে ইতিহাস প্রীতির একটা পরিচয় পাওয়া যায় লেখকের। হুম। বড় কোনো ঐতিহাসিক ফ্রেমে, মানে বড় কোনো ফ্রেমে কিছু লেখবার পরিকল্পনা আছে? না, সেটা কিন্তু নেই, কারণ কোনো দূর ঘটনা, ঐতিহাসিক ঘটনা যদি আমাকে আলাদা ভাবে সেভাবে নাড়া না দেয়, মানে সেটার থেকে আমি কোনো একটা আরেকটা কোনো নতুন রস বা নতুন কোনো ব্যাখ্যা আমার নিজের মনের মধ্যে আমি তৈরি করতে না পারি, তাহলে আমার আখ্যান তৈরি করতে ইচ্ছে করে, মানে তাহলে সেটা আমাকে আবার করে লিখবার জন্য উম প্রভাবিত করবে না, এই আর কি। আপনার অধিকাংশ লেখায় হুম, প্রোটাগনিস্ট হিসেবে মেয়েদের কথা এসেছে, হুম, মানে নারী কেন্দ্রিক আখ্যান আপনার গল্প, উপন্যাস অধিকাংশই। হুম। আমার মনে পড়ছে আরেকটা লেখার কথা, যদিও অন্য ধরনের লেখা, তারা তিন বোন। তারা তিন বোন এটা নাটকও হয়েছিল, দা থ্রি সিস্টার, সে তার অনুবাদ হ্যাঁ, করেছিলেন বোধহয় উজ্জ্বল চট্টোপাধ্যায় করেছিলেন আমার যতদূর মনে হয়। আচ্ছা। তো হুম। যাই হোক, তারা তিন আর বোন কি এখানেও কিন্তু আশ্চর্য, নামের আমার মধ্যে কেবল 3 বোন কেন আসছে আমি জানি না, সেটা ওখানেও আমি 3 বোন, এখানে। ঠিক, ঠিক। এখান থেকে যেটা জানতে চাইছি, সত্যি কি আপনি একটু আগে বলেছিলেন যে আপনার বাবা-মার অনেক ছেলে-মেয়ে। আপনারা কি হুম। ৩ বোন? না, আমরা 7 বোন 1 ভাই। আচ্ছা, সেই জন্যই কিন্তু হয়তো 7 বোন তো, বা আমরা জ্যাঠতুতো খুড়তুতো মিলিয়ে 11 বোন একই সঙ্গে বড় হয়েছি। এত তো করা যাবে না। হয়তো সবার গুণাবলী আমার 3 জনের মধ্যে ভরতে সুবিধে হয়েছে তাই। আমি জানি না। সবসময় সত্যি তো, কেন 3 আসছে ঘুরে ফিরে? ভারতী, হুম, জয়তী, তপতী ৩ হুম, বোন। হুম, তারপরে এখানেও ৩ জনের কথা বলছেন, তারা ৩ বোন। আচ্ছা, এবার আমি খুব সরাসরি একটা প্রশ্নে আসি, আপনার ব্যক্তি জীবন হুম, নিয়ে একটা প্রশ্নে আসি। এতক্ষণ হুম, যে কথাগুলো হচ্ছিল মূলত আপনার চরিত্র ভিত্তিক, এবং আপনি বারবার বলেছিলেন যে আপনার জীবন নয় কিন্তু আপনার অভিজ্ঞতার সঙ্গে মিলে যায়। শুধু নারী কেন্দ্রিক আখ্যান তো আপনি লেখেননি, মেয়েদের লড়াইয়ের কথা লিখেছেন, সংগ্রামের কথা লিখেছেন এবং লড়াকু মানসিকতার কথা লিখেছেন। হুম, এটা বিশেষ প্রেক্ষাপটের ভিতর দিয়ে যেতে তার সংগ্রামের কথা বলছেন। হুম, ব্যক্তি জীবনে একজন নারী হিসেবে, এখানে আমি বলবো পরিষ্কার, যেহেতু নারীর কথা বলছি হুম, আমরা, হুম। নারী হিসেবে আপনার কোন স্ট্রাগলের কথা বলবেন? আমার কোনো কিন্তু সেভাবে স্ট্রাগল হয়নি। না, আমি স্ট্রাগল অত্যন্ত, বলতে কিন্তু সবসময় অর্থনৈতিক স্ট্রাগল তো নয়। না, না, পারিবারিক স্ট্রাগলের কথাই বলছি। আমি অত্যন্ত সহানুভূতি সম্পন্ন শাশুড়িকে পেয়েছি, শিক্ষিত, যিনি আমাকে সমস্ত কাজ করতে সাহায্য করেছেন। উনি না থাকলে আমি করতেই পারতাম না।
পরিবারের সাহায্য না থাকলে আমি অত বড় স্কুল তৈরি করতে পারতাম না। বোধহয় আমি খুব পেয়েছি বলে আমি মেয়েদের না পাওয়ার কষ্টটা বুঝি। আমার থেকে অনেক অনেক গুণী মেয়েরা না পেয়ে হারিয়ে যাচ্ছে, এটা আমি দেখেছি। এবং মেয়েদের নিজেদের কিছু ভ্রান্ত ধারণার জন্যে যে তাদের মুখ বুজে থাকতে হবে, তাদের সহ্য করে থাকতে হবে, সেটার জন্য তারা হারিয়ে যাচ্ছে। সেটা নিয়ে আমার আহ একটা ক্ষোভ আছে, সেইটা গল্পের মধ্যে ঘুরে আসে। আমি নিজে যদি আমাকে এতটা স্ট্রাগল করতে হতো, আমি জানি না আমি এত দূর থেকে আমি এত নির্বিকার ভাবে লিখতে পারতাম কিনা। যে সেই স্ট্রাগলটা করে, যে গল্পটার মধ্যে থাকে, সে কিন্তু অতটা গল্প লিখতে পারে না। মানে আমার নিজের মনে হয় আমি আমার আহ বেশি পাওনা সমস্তটাই পরিবারের সহযোগিতায় আমি এগিয়ে গেছি সবসময়। এবার আমি আপনার গোয়েন্দা লেখায় আপনি প্রচুর থ্রিলার লিখেছেন। আপনি গোয়েন্দা থ্রিলার উপন্যাস, নয়, আমি গোয়েন্দা থ্রিলার উপন্যাস, লিখতে পারি না। হ্যাঁ, ক্রাইম গোয়েন্দা নভেল বলতে পারো। হ্যাঁ ওগুলো হ্যাঁ উপন্যাসই, খালি ওর মধ্যে অপরাধ আছে। হ্যাঁ হ্যাঁ, মানে আমি আসবো। আমি সেই ক্রাইম নভেলের কথায় তো আসবো, থ্রিলারের কথায় আসবো, ক্রাইম থ্রিলারের কথা। তার আগে আমি গোয়েন্দা নিয়ে বলি। আপনার একটি বইয়ের নাম হচ্ছে শতদলের 7 রহস্য। বোঝাই যাচ্ছে যে এখানে 7টি হুম আলাদা আলাদা কাহিনী আছে, আখ্যান আছে, এবং হুম একজন গোয়েন্দা চরিত্র, তিনি শতদল, তিনি সেটাকে সমাধান করছেন। এখানে আমার জানার ইচ্ছে যে বাংলা সাহিত্যের আপনার প্রিয় গোয়েন্দা চরিত্রকে, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এই শতদল চরিত্র নির্মাণে আপনি কিভাবে নিজেকে তৈরি করেছিলেন? 3 নম্বর প্রশ্ন, সাধারণভাবে দেখেছি এই ধরনের লেখা পত্রিকা সম্পাদক না বললে একজন লেখক এগিয়ে এসে লেখেন না। আহ একটা করে বলি। আমার ব্যোমকেশ প্রিয় চরিত্র, যথারীতি অসম্ভব প্রিয় চরিত্র। সেই জন্যে শতদল, ওই যে বললাম যে যে সময় আমার প্রথম এইটা হচ্ছে আমার একদম প্রথম উপন্যাস। নষ্ট কুসুমে যেটা বেরিয়েছে, আরো দুটো ক্রাইম উপন্যাস আছে, নষ্ট কুসুম আর মায়ারুজ্জু বলে। মায়ারজ্য। হ্যাঁ, ওগুলো আমার প্রথম উপন্যাস। তখন কি মনে হতো, ইমেচিওর ছিলাম তো, আর নতুন লিখছি, একটা উত্তেজনা ছিল। আর যেহেতু আমার কোনো লেখক গোষ্ঠী নেই, মানে আমি কারুরকে চিনি না, যখন অন্য কারুর কথা শুনি যে এত নামকরা লেখকের সঙ্গ করেছে, নাম করেই বলছি, অরিন্দমের সঙ্গে কথা হচ্ছিল, শ্যামল গঙ্গোপাধ্যায়ের সঙ্গ করেছে, আমার খুব হিংসে হয়। কারণ আমি কোনো লেখক, কোনো কিছু না, গোড়ার থেকে সংসার, এবং তার মধ্যে এই সংসারের মধ্যে যখন বসে বসে আমি লেখার কথা ভাবছি, তখন আমি নিজের মনে উত্তেজনা এবং লোককে চমকে দেবো, লোকের কোনটা ভাল লাগবে, ওই রকম একটা ব্যোমকেশের মতন লেখা লিখবো, এইগুলো থেকে কিন্তু আমার ওই লেখাগুলো লিখতে ইচ্ছে করেছে প্রথম দিকে, একদম প্রথম দিকে, সেটার কথা বলছি। তখন তখন নকল নবিশিটাই যেন আসল। সেই জন্য শতদলের চরিত্রটাও আমার কিছু নতুন বলে মনে হয় না। আরো হাজারো গোয়েন্দার মতন আরেকটা গোয়েন্দা, মানে এরকম গল্পটা হয়তো আমার মানে আমার তৈরি করা, বা আমার দেখা, বা আমার পারিপার্শ্বিক থেকে নিয়ে তার মধ্যে অপরাধ গুজে দেওয়া, কিন্তু ওটার মধ্যে কোনো নতুনত্ব সেভাবে নেই। আমি লিখেছি একটা নিজের উত্তেজনা, নিজেকে নিয়ে থাকা, অন্যকে মুগ্ধ করব, একটা সেই প্রবণতা থেকে। কিন্তু আমার যে আরেকটি গোয়েন্দা চরিত্র, আসছি। হ্যাঁ, আপনার আরেকটা গোয়েন্দা চরিত্র মন্দাক্রান্তা হ্যাঁ, বোস। তুমি শতদলকে নিয়ে বলার থাকলে আর বলে না, হ্যাঁ মানে হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ, তো শতদলকে আপনি শতদলকে যে আপনি একটু নিজেই বললেন যে আসলে এই প্রশ্নের উত্তর পেয়েও গেলাম। মানে হুম, আর 5টা বাংলা সাহিত্যের গোয়েন্দার ভিড়ে ও তো ওকে ভিড়িয়ে যাবে। হ্যাঁ, ওরকমই। মানে হ্যাঁ, মানে কোনো আলাদা করে আইডেন্টিফাই না, করবার মতো কোনো কৌশল না, তার মধ্যে নেই। না, এবার না। আমার যেটা প্রশ্ন, হুম, আপনি আরেকটি গোয়েন্দা চরিত্র আছে মন্দাক্রান্তা বোস। হুম, তো সাধারণভাবে আমরা দেখেছি যারা লেখেন বাংলা সাহিত্যে, তাদের একটি গোয়েন্দা চরিত্র সৃষ্টি করেন, এবং যে কোনো ধরনের আখ্যানে সেইভাবে সেটাই তার আইডেন্টিটি হয়ে যায় যে অমুকের অমুক। যেমন হুম, ব্যোমকেশের কথা বলছিলেন,
হুম, সত্যজিতের ফেলুদা, তপন বন্দ্যোপাধ্যায়ের গার্গী, হুম, সুকান্ত গঙ্গোপাধ্যায়, দীপ কাউকে, এরকম হুম, বলা যেতে পারে। হুম। তো আপনি আরেকটা গোয়েন্দা চরিত্র তৈরি করবার, নির্মাণ করবার কথা ভাবলেন কেন? যেহেতু শতদল ছিল, রেডি ছিল, পরে কেন বন্দাক্রান্তের কথা ভাবলেন? এই জন্য ভাবলাম, তখন আমি অনেক ম্যাচিওর, তখন পরিণত সময়, তখন আমার মধ্যে আরেক ধরনের, আমার তেমনি রহস্যপ্রিয় মন একটু, আমি নিজেও ভালোবাসি আর রহস্য ভালো, আমাকে ভালো, আমার ইতিহাসের মতন রহস্য আমার প্রিয় বিষয় আর কি। আমি দেখলাম আমাদের সংসারের মধ্যে অনেক রকমের রহস্যময় কাণ্ড ঘটে, যার আমরা উত্তর খুঁজি, তার আমরা নিজেরাই সমাধানও করি, সেগুলো আমরা গোয়েন্দার মতন নিজেরাই সমাধান করি। ধরো সন্দেহ হচ্ছে যে বাড়ির থেকে কেবল টাকা পয়সা সরে যাচ্ছে, সেটা কি হচ্ছে, কি করে হচ্ছে? নতুন বিয়ে হওয়া বউ, তার সে অনিদ্রায় ভুগছে, ভুগতে তার কারণ জানা যাচ্ছে না, এই জন্য সম্পর্কটা দুই স্বামী স্ত্রীর মধ্যে গোলমেলে হয়ে উঠছে। এইরকম নানান রকমের ছোটখাটো পারিবারিক সামাজিক সমস্যা থাকে, যেগুলো উত্তর কারুকে পেতে হয়। তার জন্য খুন খারাপি রক্তারক্তির দরকার নেই, কিন্তু একজন খুব সহানুভূতি সম্পন্ন, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মহিলা, সে যদি বাড়ির মধ্যে থাকে, যাকে সবাই কথা বলতে ভালোবাসে, যার কাছে নিজেকে খুলে বলে। অথবা আমাদের স্কুলেও যেমন অনেক রকমের কাণ্ড ঘটতো, দুই যা আসতো গুজরাটি বাড়ির, দেখতাম যে ছেলের মা তার আদর বেশি, মেয়ের মা তার আদর কম, তার গাড়িটা ছোট, ছেলের মার গাড়িটা বড়। তাদের পরিবারে একটা ঘটনা ঘটলো, ছেলেটি হঠাৎ মারা গেল একটা অ্যাক্সিডেন্টে। তখন যে ঘটনাগুলো ঘটলো, তখন এক কারুকে হস্তক্ষেপ করতে হয়, সে কে হবে? মন্দাক্রান্ত তাপস। যে সেইটা, এই এই ডিটেকটিভ চরিত্রটি বরঞ্চ আমি অনেক ভেবেচিন্তে, অনেক নতুনত্ব, যে মানে কোন আনকোট ম্যাচিওর্ড চরিত্র, মেচিওর, এবং হ্যাঁ, আপনার লেখক যাপনেরও এটা ম্যাচিউরিটির হ্যাঁ, জায়গায় লেখা। মেচুরিটি জায়গা থেকে আমি ওটা তৈরি করেছি। তাহলে কি- আপনাকে যদি এখন কোনো সম্পাদক বা প্রকাশক গোয়েন্দা চরিত্র নিয়ে আখ্যান লিখতে বলে, তাহলে হুম, কি আপনি বন্দাক্রান্ত বোসকে নিয়ে লিখবেন, শতদলকে নিয়ে নয়? শতদলকে নিয়ে লেখার একটা সুবিধে আছে। প্রথম কথা তো স্টিল আমাদের, যদি উপন্যাস হয়, যদি গল্প হয় আমি মন্দাক্রান্তাকে নিয়ে লিখবো, আর যদি উপন্যাস হয় শতদলকে নিয়ে লিখবো। কারণ আমাদের সমাজে তো স্টিল ছেলেদের অনেক সুবিধা আছে, যেখানে সেখানে যাবার, এটা করার সেটা করার, তাহলে সেই ক্ষেত্রে উপন্যাস হলে তার একটা খেলবার জায়গা চাই। আর গল্প হলে, বড় গল্প, সেটা অনায়াসেই মন্দাক্রান্তকে নিয়ে লেখা যেতে পারে। মানে বিষয়ের পরিধি এবং সমস্যার দৃষ্টিভঙ্গি হ্যাঁ, থেকে আপনি হুম, দুটো, আপনার নিজের তৈরি করা দুটো দুটো, গোয়েন্দা চরিত্রকে আলাদা করার জায়গা হ্যাঁ, থাকছে। হ্যাঁ, কারণ মন্দাক্রান্তা খুন খারাপির কোনো ওই করে না, সেরকম, সে ওরকম না, সে তার কাজ যেহেতু শিশু নারী কল্যাণ নিয়ে, তার কাছে পিঠের মহিলাদের, তার কাছে পিঠের পরিবারগুলোর সমস্যা হয়, এই ধরনের সমস্যা, যেটাতে জীবনযাপনে অসুবিধে হয় না, কিন্তু তাদের একটা অসুবিধে হয়, সেটা তারা তার কাছে বললে ও সেটা সমাধান করতে পারে। গল্পগুলো সেইভাবে এগোয়। এই জন্য। প্রথম প্রথম গোয়েন্দা আখ্যান হুম। কাহিনী আপনি কি সম্পাদক পত্রিকার প্রয়োজনে লিখেছিলেন, নাকি নিজের থেকে ইচ্ছে করলে লিখি? না, আমি নিজেই লিখেছিলাম। নিজেই লিখবার পর ওই যে দেশে যখন বেরোলো, তখন বিমল কর আমাকে ডাকলেন ওর বাড়িতে, ওর গল্পটা খুব ভালো লাগলো, বললেন যে এটা কি লিখেছো নিজের বাড়ির থেকে? বাড়ির গল্প? আমি বললাম না, আমার বাড়ি নয়, আমার বন্ধুর বাড়ি। তারপরে এই এমনি গল্প গাছা হলো ব্যাস, আর এমনি চলে এসেছিলাম। তারপরে আমি লিখছিলাম, ওই যে বললাম যে ওই লোককে চমকে দেবো, গল্প বলবো, হস্টেলের বন্ধুরা তো নেই, অদৃশ্য মুখগুলো মনে করে গল্প বলার তাগিদটা ছিল আর কি। তখন যখন আমাকে বলা হলো একটা যদি উপন্যাস এরকম লিখতে পারি তাহলে দিয়ে দিতে, তা আমি দিয়ে দিয়েছিলাম, আমি জানতাম না পুজো সংখ্যায় বেরোবে, তারপরে আমি দেখলাম বেরিয়েছে।
আমার লেখক জীবনটা ছোট, কিন্তু খুব ঘটনার ঘনঘটা। একটি ডুপ্লিকেট রীতা বসু আছে, একটি এইরকম, মানে অনেক রকমের আছে। সে আমি হয়ে সব জায়গায় গিয়ে সই দিয়েছে, এসবও হয়েছে। মানে আচ্ছা, হুম, না এটা সাধারণত হয় কি, এটা আহ, আমাদের এখানে সাক্ষাৎকার নিয়েছি, এরকম ঘটনা ঘটেছে তারা বলেছেন। বিশেষ করে দেখা যায় অনেক সময় এটাও বাংলা সাহিত্যে ঘটেছে, সম্প্রতি ঘটেছে। কোন হুম, লেখক ওটা মেয়ের নামে, মানে লেখিকা নাম, তার প্রথম বারবার লেখা পাঠাচ্ছেন, ছাপা হচ্ছে না, হুম, হুম, তারপরে অন্য নাম করলেন, যখন যখন চেক আনতে যাচ্ছেন বা কোনো কিছু হচ্ছে, তখন হুম। তার স্ত্রীকে পাঠাচ্ছেন। এই ঘটনা দিদি আপনিও জানেন, আমিও জানি, এরকম অজস্র ঘটেছে, এখনো ঘটে। তো যাই হোক, এবার যারা শুনছেন তাদের জন্য বলি যে আমরা বারবার বলেছিলাম যে তার লেখায়, রীতাদির লেখায় বারবার করে মেয়েদের কথা উঠেছে, প্রোটাগনিস্ট তো বটেই। আমরা তারাতির মনের কথা বলেছিলাম, অগ্নিকুসুম এর কথা হয়েছে, অগ্নিসম্ভবের কথা হয়েছে, এবং আরো বেশ কিছু আখ্যান, মন্দাক্রান্তা বোস চরিত্র, প্রধান চরিত্র মেয়ে। এবং আপনার আরেকটি মাতৃরূপেণ মনে পড়ছে আমার, মাতৃরূপেণ মোহনার কাছে। এখানেও মাতৃরূপেণের নাম থেকে আপনারা বুঝতে পারছেন যে এখানে একটা মা, মাতৃত্ব, মানে মাতৃত্বের জন্য যেন একটা সিংহাসন এগিয়ে দেওয়া হলো। দিদি আপনার কাছে আমি জানতে চাইবো যে আপনার এই লেখক জীবনে মায়ের ভূমিকা, আমি এই মাতৃরূপেণ বা এই নারী কেন্দ্রিক আখ্যানের প্রেক্ষিতে এটা জানতে চাইছি। আমার জীবনে দুই মায়ের ভূমিকাই প্রবল। আমার নিজের মা, আমার শাশুড়ি মা, দুজনেই। আহ, আমার মা তো পূর্ববঙ্গের একেবারেই গ্রামের মেয়ে, বেশি পড়াশুনো করেননি, কিন্তু অসম্ভব সংস্কৃতি, পড়াশুনোর প্রতি আগ্রহ, সম্মান, সমীহ বোধহয় মার থেকে সেগুলো পেয়েছে। অসম্ভব লক্ষ্মীমন্ত ছিলেন। কাননের চরিত্রটা অনেকটা আমার মায়েরই মতন, যে সংসারের মধ্যেই তার পুজো, সংসারই তার ধ্যান জ্ঞান, সেরকম মা হচ্ছেন সেরকম আমার মা। আর শ্বশুর বাড়িতে এসে শাশুড়ি মাকে দেখলাম যে প্রচন্ড শিক্ষিত, সে তখনকার আমলের ইকোনমিক্স নিয়ে পাশ করা, সপ্তাহে 7-8খানা করে আহ মিলসন বুন পড়েন, মানে লাইব্রেরি থেকে দিয়ে যায়, রবীন্দ্রসঙ্গীত গান অপূর্ব, অর্গান বাজিয়ে। আর সেরকমই রান্না বান্না, বোনা, সেলাই, ফোড়াই, আর অসম্ভব উদার মন। মানে কোনোদিন আমাদের আমরা তো এই বাড়িতে দুই বউ, আমাদের কোনোদিন উনি বউয়ের মতনই ট্রিট করেননি। মানে সবসময় খুব সহযোগিতা, সহানুভূতি পেয়েছি। তো আমার মারা না থাকলে তো আমি এত কাজ করতেও পারতাম না, সেটাই বলছি। আপনার একটা বইয়ের নাম চতুষ্পর্ণী, হুম, কিন্তু আমি যতটুকু পড়েছি বা খোঁজ খবর রেখেছি আপনার সাহিত্য চর্চা নিয়ে, সেখানে এই নামে কোনো উপন্যাস বা গল্প প্রকাশিত হয়নি। হুম। সাধারণভাবে হয় কি, একটা বই করবার সময় মানে চরিত্র বা সেই কোনো গল্পের নাম থেকে করা হয়। তো এরকম নামকরণ কেন চতুষ্পর্ণী? আহ, কি ওখানে বই এটা? 4 রকমের উপন্যাস আছে। 4 রকমের উপন্যাস থাকার জন্য আনন্দ থেকে বেরিয়েছে, আনন্দ পাবলিশার্স থেকে। ওরাই বললেন যে কোনো একটা আলাদা করে নাম না দিয়ে চতুষ্পর্ণী করে দেওয়া হোক, তাহলে 4 স্বাদের উপন্যাস আর কি। চারটে সেই চার সাথে হুম, হুম। উপন্যাসগুলোর নাম যদি বলেন। একটা বোধহয় যা হারিয়ে যায়, ওটা দাম্পত্য সম্পর্ক বহির্ভূত কোনো আখ্যান। আর চেতনার রং, যেটা দাম্পত্য সম্পর্কের টানাপোড়েনের গল্প। মাতৃরূপেণ, যেটা একটা অন্য রকমের রহস্য গল্প, কোনো গোয়েন্দা নয়। আর মোহনার কাছে, ওইটা শতদলের উপন্যাস একটি। মানে এখানে একজন শতদলকে এসে গেছে আর কি, শতদলকে উম, নিয়ে এটা এটা একটা কাহিনী, গোয়েন্দা। একটা কাহিনী আছে শতদলের। একটা একটা গোয়েন্দা, মানে এই চতুষ্পর্ণীতে একটি গোয়েন্দা একটি কাহিনী রয়েছে। গোয়েন্দা কাহিনী, বাকি ওগুলো অন্য সামাজিক উপন্যাস। আপনার এবার ছোট গল্প নিয়ে একটা দুটো প্রশ্ন করি। আপনার এসেছে মন্দাক্রান্তার তো বহু গল্প এসেছে, গল্পের কথা এসেছে। আপনি ইদানিংকার আপনার দু একটা গল্প আমি শুনেছি এবং পড়েছি, সেখানে দেখা যাচ্ছে যে পুরাণ, মাইথোলজি, বিশেষ করে রামায়ণ মহাভারতের যে অনুষঙ্গ, সেই কাহিনী সেটাই আপনার লেখায় আপনি আপনার মতো করে
বিশেষ করে গল্পে, উপন্যাসে আমি এখনো দেখিনি, গল্পে প্রকাশ করছেন, লিখছেন। পৌরাণিক আখ্যানকে মানে আপনি অনেক উদাহরণ দেবেন, অমুক জন এইভাবে করেছেন, আমি সেখানে যাব না। আমার খুব সরাসরি আপনার কাছে প্রশ্ন, জিজ্ঞাসা, এটি পৌরাণিক আখ্যানকে বা রামায়ণ মহাভারতের একটা ছোট্ট ঘটনাকে আপনার মতো করে আপনি গদ্যে লিখলেন, এর মধ্যে মৌলিকতা কোথায়? সেটাই বলছিলাম, পুরাণ তুমি বলছো, পুরাণ আমাকে খুব একটা টানেনি, রামায়ণও নয়, মহাভারত বলতে পারো। আমার যতগুলো আমি গল্প লিখেছি সবগুলোই মহাভারতের ওপর। এবং তখনই আমার লিখতে ইচ্ছা করে, তুমি বললে না যে ঐতিহাসিক নিয়ে লিখবেন কিনা, সেখানে যদি আমাকে অন্য কোনো আলো না পড়ে ঘটনাটার উপরে, যেটা আমার চোখে পড়বে। তো মহাভারতের আমি যতগুলো গল্প লিখেছি, যেটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে মহাভারতের মধ্যে, সেটাই আমি লিখেছি। যেমন আমার মহাভারত আমি পড়ছিলাম লকডাউনের সময়, ওই কালী প্রসন্ন সিংহের মহাভারত, খুব বিস্তারিত ডিটেলে। হুম, তখন আমার আগে নোটিস করিনি, আর বম্বেতে আমি একলা ছিলাম, খুব নিরিবিলি ছিল। হঠাৎ আমার মনে হলো, এই 5টি নিষাদ ভাই কেন যাবে একলা একলা নেমন্তন্ন খেতে? এটা তো হয় না। রাজার বাড়ি কখনো 5টা ওই দলিত ব্যাধ সবর ওদের আর কারুকে ডাকবে না, এটা কখনো হয়? ওই যে একটা মুহূর্তের মনে হলো, ওইটার থেকে আমি গল্পটা তৈরি করলাম। যে ওদের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হলো, ওরা যাবে কি যাবে না, ওরা কেন যাবে, গল্পটা যদি আমি ওই রকম ভাবে দেখতে পারি বা ওরকম ভাবে হয়, তাহলে আমার ভালো লাগে। যে বা মহাপ্রস্থানের পথে অর্জুন চলেছে, কিন্তু অর্জুনের মৃত্যুর থেকে বেশি ওর ভয়। কারণ লকডাউনে এই জিনিসগুলো মনে হতো আরো বেশি, যে এত অত্যাচার, এত গরিব লোকের কষ্ট, এত উচ্ছেদ, এত মৃত্যু, আর যত কষ্ট তো হচ্ছে খালি গরিবদেরই, যাদের কিচ্ছু নেই। তো ওইটার থেকে মনে হলো যে অর্জুন আহ কষ্ট পাচ্ছিল, যে তারা এভাবে তারা মৃত্যুবরণ করছে, কিন্তু এক তো হয়ে রইল মহাভারত, সেই জোড়া বেঁধে বেঁধে জোড়া বেঁধে বেঁধে তারা তো চালিয়েই যাচ্ছে, অর্জুন শ্রীকৃষ্ণ, তারপরে ওই চিরকাল ভারতবর্ষ কি এরকমই থেকে যাবে? তো ওইটার থেকে যেমন গল্পটা মনে এলো, এক্সাক্ট গল্পের উপর লিখতে আমার মানে ঘুরিয়ে ফিরিয়ে সেই গল্পটাই আমার লিখতে ইচ্ছে করে না। গল্পটা আমাকে একদম অন্যরকম ভাবে আমার চোখে ধরা পড়লে তবে আমার লিখতে ইচ্ছা করে। মানে তার একটা ব্যাখ্যা ব্যাখ্যা করবার একটা প্রবণতা, আপনার মতো করে হ্যাঁ, একটা ব্যাখ্যা করছে। আমার মতন করে আমার মনের মধ্যে সেটা একদম সম্পূর্ণ অন্যভাবে একটা ছায়া ফেলবে। তারপরে এইবারে এটা কি, যেমন হ্যাঁ, এবারে এটা কি এরকম চিরসংখ্যা নয়? নবকলেন্ডলে যাবে আরেকটা দীর্ঘতম অভিশাপ বলে, সেটাও একটা মহাভারত। হ্যাঁ বলো। হ্যাঁ, মানে আমার মনে হয়েছে এই দুই একটা পড়ে যে আপনি এর মধ্যে একটা রাজনৈতিক বক্তব্য আছে, আপনার রাজনৈতিক সচেতনতার একটা স্বাক্ষর আছে, এবং সেটা আপনার অগ্নি কুসুমে আরো বেশি করে পেয়েছি, অগ্নি সম্ভবের থেকেও। তো এই রাজনীতি, এটা কি এরকম আমি বলতে পারি না যে আপনি সরাসরি এই সাম্প্রতিক রাজনীতির কথা লিখতে একটা আহ, না লিখে ওই মহাভারতীয় এটা বর্ম হিসেবে ব্যবহার করছেন, হ্যাঁ, মহাভারতীয় তা অনুষঙ্গকে? বলতে পারো। কারণ একদম সরাসরি রাজনীতির কথা লিখতে গেলে যে দক্ষতা দরকার, মানে গল্পের মধ্যে, নয়তো তো সেটা স্লোগান হয়ে যাবে একটা। গল্পের মধ্যে আমাদের আরো আরো সমস্ত রথী মহারথী স্বপ্নময়রা সব যেরকম ভাবে লিখেছেন, আমি তো ওরম ভাবে পারবো না লিখতে। তো আমার হয়তো একটা বর্মের দরকার হয়, আর সেটা হয়তো খানিকটা আহ প্রকৃতিগত, স্বভাবগত। আমরা উম, মানে কোনোদিনই জোরের সঙ্গে তো নিজেদের কথাটা চেঁচিয়ে বলিনি, মানে সেই জন্য হয়তো ওই আড়াল আবডালের দরকার একটু হয়। আবার আপনার, এবার আমি একটু অন্যরকম বইয়ের কথায় আসি। আপনার আরেকটা প্রিয় বিষয় হচ্ছে বেড়ানো, বেড়াতে হুম, যাওয়া। আপনার একটি ভ্রমণ আখ্যান আছে, ভ্রমণ কাহিনী বলা যেতেই হুম, পারে, ভ্রমী বিস্ময়ে তার নাম। হুম, তো এবং এখানে দেখা যাচ্ছে যে আপনি যেখানে গিয়েছেন, ভূমি বিস্ময়েতে যে আখ্যানগুলো আছে সেখানে দেখা যাচ্ছে যে যেখানে বেড়াতে গিয়েছেন তার সেখানকার বিশেষ করে মানবিক মানচিত্র
মানুষ মানব জমিনকে আপনি খনন করবার চেষ্টা করেছেন। প্রায় বহু ক্ষেত্রে কখনো কখনো মনে হয়েছে যে যেন গবেষকের নিষ্ঠায় যেন আপনি ক্ষেত্র সমীক্ষা করছেন। আমি এখানে প্রথম জানতে চাইবো যে বেড়াতে যেতে ভালো লাগে নাকি ফিরে এসে এই আখ্যান লিখবেন বলে বেড়াতে যান? না, দুটোই একসঙ্গেই ভালো লাগে। মানে যদি আমি লিখতে পারি সেটাও আমার খুব ভালো লাগে, বেড়াতে তো ভালো লাগে। সবকটা বেড়ানোরই তো কথা লেখা হয়নি। বেড়ানো তো ভালো আছে, বরঞ্চ আমার লিখতে গেলে একটা অভাব বোধ হয়। তুমি যেটা বলছো আমি তো সেটা পারিনি, মানে আরো ভেতরে ঢোকার মতো সময় সুযোগ সেইটা আমি আমার অভিজ্ঞতাটুকু লিখেছি একমাত্র আফ্রিকায়, যেখানে আমি গিয়ে ওখানকার স্থানীয় মহিলাদের সঙ্গে মিশেছি, তাদের ট্রেনিং দিয়েছি। সেইখানে আমি খানিকটা তাদের সমাজটাকে বুঝেছি বা ধরতে পেরেছি, কিন্তু এমনিতে তো আমি আহ বাকি যে গেছি সে তো আহ, ঘুরে ফিরে চলে এসেছি। তবে দ্বিতীয়বার যখন ইউরোপ গেছিলাম তখন আমাকে বর্তমান থেকে লিখতে বলা হয়েছিল। আমি সেটা অত্যন্ত উপভোগ করেছি, বরঞ্চ আমার মনে হয়েছিল যাবার আগেই যেহেতু জানতাম যে লিখবো, আমি মানে একদম হাঁ করে প্রত্যেকটা জিনিস গিলেছি, প্রত্যেকটা জিনিস খুব সচেতন ভাবে ইন্দ্রিয় প্রখর করে অনুভব করার চেষ্টা করেছি, বরঞ্চ নোট নোট অন্য- নিয়েছেন? নোট নিতেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই নিতাম। ফিরে এসে আর অনেক লোকেদের সঙ্গে কথা বলতাম আরো ভালো করে জানবো বলে, জায়গাটার বিষয়ে আরো ভালো করে। নর্মালি হয়তো লেখার ওই না থাকলে দেখলাম এরকম এরকম এতটা ভেতরে ঢোকার হয়তো একটা তাগিদ অনুভব করতাম না। সেটা আমি লিখবো বলেই, যাতে লেখাটা আরো ভালো হয়, লেখাটা যাতে ঠিকঠাক হয়, সেই চেষ্টাটা ছিল সেইটা। আপনি একটু আগে বলছিলেন যে আফ্রিকায় গিয়ে মেয়েদের ট্রেনিং দিয়েছেন, এটা যদি একটু প্লিজ বলেন। আমি তো মন্টেসরি ট্রেনিং নিয়েছি মারিয়া মন্টেসরির নিজস্ব সেন্টার থেকে। তারপরে আমরা সেটা আমি সেই ভিত্তিতে আমি একটা বাচ্চাদের স্কুল পরিচালনা করেছি 35 বছর ধরে। তো 2010 সালে আমাকে আফ্রিকার একটি স্কুল থেকে আহ ওই ব্রিটিশ কাউন্সিলের প্রোগ্রাম, ওদের বোধহয় স্কুলের প্রি প্রাইমারি লেভেলটা উন্নত করবার জন্য মন্টেসরি শিক্ষা ব্যবস্থা চালু করবার একটা প্রোগ্রাম নেওয়া হয়। ওই জন্য ওরা আমাকে নিয়ে গিয়েছিল। প্রত্যেকবারে আমি 20 দিন 20 দিন করে 2 বছর ধরে আমি সেই টিচারদের ট্রেনিং দিয়েছিলাম। তো ট্রেনিং দেওয়াটা কি হতো, সকাল থেকে ওদের সঙ্গে থাকতাম তো বিকেল পর্যন্ত, একসঙ্গে খাওয়া, আফ্রিকার নাইজেরিয়ান টিচারদের তাদের সংসারের কথা শোনা, তাদের সুখ দুঃখের কথা শোনা, অসুবিধে সুবিধে, ওদের সবকিছু, কত রকমের উপজাতি, কত রকমের এর সঙ্গে কি তার সঙ্গে কি, এই যে একটা প্রচন্ড একটা ইন্টারেস্টিং এর মধ্যে দিয়ে যেতাম। তখন আমাকে কেউ বলেনি, ওটা আমি নিজের মনেই লিখতাম যে আমার এত এত ইন্টারেস্টিং লাগতো ওদের পুরো ব্যাপারটা। তো তখন আপনি মনে হয়েছে আফ্রিকা ছাড়া আর কোথায় গেছেন এই টিচার্স ট্রেনিং এর কাজ কর, মানে টিচার্স ট্রেনিং দেওয়ার জন্য? না, আফ্রিকাতেই গিয়েছি, আর কোথাও যাইনি। ও সরি, এইখানে মানে বিদেশে বলতে আফ্রিকাতে গিয়েছি। আর দেশে আমি জেলায় যে জেলার দুটি স্কুলে, ব্যারাকপুর শ্যামনগর, আমি 3 বছর ধরে সেই স্কুলের প্রায় 45-50 জন টিচারকে ট্রেনিং দিতে যেতাম 4 বছর ধরে। সেই যেহেতু প্রসঙ্গটা এলো আমি এইখানে একটু জেনে নিই। আপনি বলছিলেন যে আপনি 35 বছর ধরে আহ, বাচ্চাদের স্কুল পরিচালনা করেছেন। হুম, এটা এইটা যদি বলেন যে আপনি কোন সময়ে আপনি এইটা শুরু করেন এবং কোন প্রেক্ষাপটে হঠাৎ আমি করে ছোটদের স্কুল করতে কেন ইচ্ছে করলো? ওই তো আমার হচ্ছে বিচিত্র স্বাদ, কখন যে কি ইচ্ছে করে। একটা সময় জীবনের কি করব কিছু খুঁজে পাচ্ছিলাম না, অঙ্ক শিখবো না নাচ শিখবো, নাকি চাকরি করব, নাকি টিচার হব। আর যেহেতু শ্বশুর বাড়িতে মার তরফে কোনোই বাধা ছিল না, যা কিছুই করতে পারি, আমি যেন ঠুকরে বেড়াচ্ছিলাম, আমি কোনো দিশা পাচ্ছিলাম না কি করব। তারপরে হঠাৎ
খবর পেলাম যে আমস্টারডাম থেকে মারিয়া মন্টেসরির এই গ্রুপটা এসছে, এরা শেখাবে বাচ্চা মন্টেসরি টিচার্স ট্রেনিং। কোনো কিছু না ভেবে চলে গিয়েছিলাম, কিন্তু এটা আমার জীবনটাকে একদম বদলে দিয়েছে এই ট্রেনিংটা। আমি তার আগে খুব একটা ভেসে বেড়ানো, হালকা ভাবে দেখা, কোনো কিছু নিয়ে তেমন মাথা না ঘামানো, মানে আহ, যাকে বলে এক বিন্দাস ক্যারেক্টার, এরকম টাইপের ছিলাম। তো এই ট্রেনিংটা নিতে গিয়ে আমি সত্যিকারের যে কত মন দিয়ে শিশুর জন্য ভেবে পরিবেশ তৈরি করা, তার কথা প্রতিটা ছোট ছোট জিনিস, এইটা ভাবতে 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 আমার মধ্যে একটা বদল ঘটে গেল, যেটা পরে আমার লেখাতেও তার খানিকটা প্রভাব পড়লো বলে আমার মনে হয়, সেই সিরিয়াসনেস এর প্রভাব আর কি সেইটা। এখানে আপনি কিছু ওই অনুশীলনী ওয়ার্কবুক আপনার লিখেছেন হুম। আনন্দ মঞ্জরি এই সিরিজের, একদম ছোটদের, এই ব্যাপারটা একটু যদি বলেন। শুধু এইটা লেখার ওয়ার্কবুক না, এটা পুরোটাই সিলেবাস তৈরি করেছি, 1 থেকে 8। তার আগে আমি কিন্তু ইংরেজি বাংলা না, ইংরেজি সিলেবাস টেক্সট বই লিখছিলাম আমি, যে আমাদের মন্টেসরি পদ্ধতিটা, আমরা স্কুলে যে ধরনের মেটেরিয়াল তৈরি করে বাচ্চাদের পড়াতাম, আমার মনে হতো সেরকম বই বাচ্চারা পায় না, পেলে পরে বাচ্চারা আরো অনেক সহজে ইংরেজি বানান টানান গুলি শিখবে। তো সেই জন্য আমরা ওই বইটা লিখেছিলাম। তো ওটা অ্যালায়েড পাবলিশার্স থেকে ছাপাও হয়েছিল। তারপরে আমার মনে হলো যে আম, এরকম ভাবে তো বাংলা বই তৈরি করলে হয়, বাংলাতে তো এরকম বই নেই। তখন আমি গোড়াতে ছোট করেই করছিলাম, কিন্তু আনন্দবাজারের যে স্কুল বুক ডিভিশন হেডওয়ার্ডস, ওরা আমাকে বললো যে না, এই বইটা খুবই জরুরি, আপনি তাহলে 1 থেকে 8 একেবারে সিলেবাস তৈরি করুন নতুন করে বাংলা। তো ওটা পাঠ্যমালা তৈরি হয়েছে, পাঠ্যমালাকে সাপোর্ট দিতে ওয়ার্কবুক তৈরি হয়েছে, যেটাকে অনুশীলনী বলা হচ্ছে। টেক্সট আচ্ছা বই আর ওয়ার্কবুক পাশাপাশি, মানে সব শুদ্ধ 16টা বই আহ ওটা হয়েছে। আচ্ছা, এবার আমি আরেকটা আপনার অন্যরকম বইয়ের কথায় আসি। আপনার একটা বইয়ের নাম হচ্ছে আলী আকবর খান, আলাপ হুম। ও বিস্তার। আমি যতদূর জানি যে আপনি সেই অর্থে সঙ্গীত জগতের মানুষ নন, সঙ্গীত চর্চার সঙ্গে আপনার নিবিড় সম্পর্ক অন্তত নেই। তো আলী আকবর খানকে নিয়ে একটা বই লিখলেন আপনি, কেন, কোন প্রেক্ষাপটে, এটা যদি একটু বলেন। ওইটা এটা আজকে লিখিনি, অনেকদিন আগেই লিখেছি, 2003-4 সালে হবে। আহ সেই সময় আমার স্বামী, উনি খুব ছবি তুলতে ভালোবাসেন আর ছবি তোলেনও। উনি ওর কতগুলো ব্যক্তিগত ছবি তুলতে চাইছিলেন একদম সাধারণভাবে, অন্য মুডে। তো ওই জন্য আমরা ওর টালিগঞ্জের বাড়িতে গিয়েছিলাম, ওর খুব কাছের শিষ্য, প্রধান শিষ্য আমাদের নিয়ে গিয়েছিল। তো উনি আমাদের আলাপ টালাপ করে কেন জানি না খুশি হলেন, উনি ওর সঙ্গে মাইহার যাবার নেমন্তন্ন করলেন। আমরা তো খুবই খুশি হয়ে গেলাম, সে 10 দিন ছিলাম। খুব কাছ থেকে একসঙ্গে খেতাম, একসঙ্গে বেড়াতাম, একসঙ্গে সবকিছু করতাম। আর যেহেতু আমি গান বাজনার জগতের লোক নই, আমি গান বাজনা ছাড়া বাকি সব বিষয়ে প্রশ্ন করতাম, এবং উনি অক্লান্ত তার উত্তর দিতেন। এবং তখনই কাছ থেকে দেখলাম একেবারে শিশুর মতো সরল, নানান বিষয়ে আগ্রহ, আর মা বাবার প্রতি কি অসম্ভব ভক্তি। আমি এরকম দেখিনি, মানে মা বাবাকে একদম দেবতা জ্ঞানে পুজো করা। ওই 80 বছর বয়সে মা বাবার কথা বলতে বলতে উনি একেবারে যেন বাহ্য জ্ঞান শূন্য হয়ে যেতেন, মানে আলাউদ্দিন খাঁ সাহেব আর মদিনা বেগম, তাদের কথা বলতে বলতে। তো এত শ্রদ্ধা, এত তো ওই সময়ের স্মৃতি, ওর কথা উনি বলতেন আর আমি লিখে রাখতাম। তো ওইটা নিয়েই এই স্মৃতি কথাটা বেরিয়েছে। মানে অন্যরকম একজন আলী আকবর খানকে, হ্যাঁ, তার যে হ্যাঁ, যেভাবে আমরা হ্যাঁ, দেখতে মানে অভ্যস্ত, তার বাইরের একটা হ্যাঁ, মানুষকে আমরা পাবো আপনার এই বই হ্যাঁ। নিয়ে। এবার দিদি আসি আপনার সামগ্রিক লেখালেখির, আরো আর দুটো প্রশ্ন করব, তারপরে চলে গুটিয়ে আনবো। আপনি এমনিতে খুব বেড়াতে ভালোবাসেন, আপনি বললেনও, কিন্তু আপনার লেখায় গ্রাম জীবন খুব একটা উঠে আসেনি।
না, কারণ আমি ওরকম ভাবে গ্রাম জীবনকে অত কাছ থেকে দেখিও নি। আর যেইটুকুনি কাছ থেকে দেখেছি তাতে একটা হাসি ঠাট্টা করে ছোটদের লেখা 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 যায়, একটা পিন্টু মামার গল্প লেখা যায়, কিন্তু সত্যিকারের যেই লেখাটা ভাবাবে, চিন্তা করাবে, আহ সেই রকম লেখা লিখবার মতন আমি উৎসাহ পাইনি। আর তাছাড়া সেটা ভেতর থেকে না এলে ওটা জোর করে করা যায় না। মানে লেখার মধ্যেও তো কতগুলো ধরন আছে। কোনো একটা লাইন, কোনো একটা ছবি, কোনো একটা কিছু, বা কারুর একটা বলা কথা, কোনটা যে মনের মধ্যে বুড়বুড়ি কাটবে আমি তো জানি না। তার মধ্যে কোনটা, কোন গল্পটা কোন দিকে মোড় নেবে তাও জানি না। কিন্তু সিরিয়াস লেখা, যাক যেমন আমার এক বন্ধু এসে বললো যে সেদিনও কোন ফ্ল্যাটে ওরা গেছে, ওখানে কোন ডেড বডি লিফটে করে নামাতে দেয়নি, 16 তলা 15 তলা কাঁধে করে নামাতে হয়েছে। এই যে একটা ঘটনা, এটার থেকে আমার প্রস্থানের পর বা এইরকম সিরিয়াস গল্পের উৎপত্তি হয়, সেটা আগেও জানা যায়নি, যায় না। গ্রাম নিয়ে আমার হয়নি সেরকম, সেটা মানে আমারই। অভিজ্ঞতা না থাকার হ্যাঁ, কারণে। অভিজ্ঞতা, গ্রামে বেড়াতে যাওয়া, 2-4 দিন থাকা, কিন্তু একদম গ্রামের আহ, সেই জিনিস, সেটা আমারই আহ, সীমাবদ্ধতা বলতে হবে। হয়তো এইটুকু দেখেই অনেক দক্ষ লেখক অনেক কিছু লিখতে পারেন, বা তার মনের মধ্যে তিনি সেটা গ্রহণ করে একটা অসাধারণ গল্প উপহার দিতে পারেন ওইটুকু দেখে। আমি খুব কম, আমার হয়তো 75-80টা গল্পের মধ্যে গ্রাম নিয়ে হয়তো 6টা-7টা গল্প আছে। বা গ্রামের লোক শহরে এসে তাদের জীবন, সেরকম 2-4টে গল্প আছে, কিন্তু এক্সাক্ট গ্রাম, গ্রামের মানুষজন না, সেরকম। আপনার লেখার আরেকটা বৈশিষ্ট্য আমার পাঠক হিসেবে মনে হয়েছে, খুব সরস, মানে সরসতা আপনার লেখার মধ্যে আসে। এবং গত প্রায় 20 বছরে দেখছিলাম আপনি স্বপ্নদয় নাম বলছিলেন, সরস লেখা, হাসির লেখা একদম কমে গেছে। এবং আপনি একটি উপন্যাসও লিখেছেন যার কথা আমরা আলোচনা করেছিলাম, তারা 3 বোন, 3 বোনের প্রাক বিবাহ যাপনের একটা আহ, আখ্যান এইখানে উঠে এসছে কাহিনী। তো হুম। আমি প্রথম জানতে চাইবো যে এই তারা 3 বোনের পরবর্তী অংশ, অর্থাৎ বিবাহ পরবর্তী অংশ নিয়ে লেখার কথা কিছু ভেবেছেন? হুম, অবশ্যই ভেবেছি। কারণ এই হাসির উপন্যাস, এটা আমারও মনে হয়, যেহেতু হাসির গল্প লেখা কঠিন, উপন্যাস তো প্রচন্ড কঠিন, কিন্তু এই কঠিন কাজটা নিয়েই নাড়াচাড়া করতে ভালো ভালো লাগছে। কারণ এত অজস্র লেখা তো হয় চারপাশে, আমাদের এইসব লেখাগুলোর কি অর্থ তা তো জানি না। অন্তত নিজে একটা বেশ গা ঘামিয়ে একটা কাজ করছি, এটা নিজেকেই একটু আত্মতুষ্টি দেবে, আর কিছু না হোক। আম, আমার একটা, আরো একটা, তুমি আর এই বিষয়ে কিছু জিজ্ঞেস করবে? এই, হ্যাঁ, এটা জিজ্ঞেস করবো যে আহ, আগে এটা বলুন যে এর পরবর্তী অংশটা লিখছেন। হ্যাঁ, এর পরবর্তী অংশটা লিখছি, এদের বিবাহ পরবর্তী জীবনটা। এবার হুম। আমি জানতে চাইছি, এটাও এইরকমই হাসির মোড়কে? হ্যাঁ, হ্যাঁ, চেষ্টা তো করছি। তোমরা হাসবে কিনা জানি না, পাঠক হাসবে কিনা জানি না। যদি বাংলা সাহিত্যে আগেরটাতে, কিন্তু হাসির উপন্যাস খুব একটা লেখা হয়নি, গল্প লেখা হয়েছে। তাও বললাম তো, বেশ দীর্ঘদিন ধরে সেই, ওই জায়গাটা একটু হ্যাঁ, ছায়া আছে। এখানে সেই আরেকটা জন্য। আমার প্রশ্ন আছে এই হাসির প্রসঙ্গে, যে আপনার হাসির গল্পগুলোকে একটু আলাদা করে যদি একটা সংগ্রহ করা যায়, আমাদের একটা প্রস্তাব থাকলো। কারণ সরস গল্পের মানুষ পড়তে চায়, কিন্তু যে কোনো কারণে হোক এখন খুব একটা লেখা হচ্ছে না। যেটা আজ থেকে 20 বছর আগেও যতটা লেখা হতো, হুম। ইদানিং ততটা লেখা হচ্ছে না। এবং আপনি সেটা লিখবেন, লিখতে পারবেন, এবং যেহেতু আপনি এটা লেখেন। আপনি একটু আগে তা পিন্টু মামার জানি কথা না, বলছিলেন, একটু। মন্দাক্রান্তা বোসের একটা আলাদা করে সংগ্রহের কথা ভাবা হচ্ছে, তার সব গল্পগুলো নিয়ে। কিন্তু আচ্ছা, আচ্ছা। হাসির গল্পগুলো নিয়ে আগে উপন্যাসটা দাঁড় করাই, এখন তো কোদাল চালাচ্ছি, মানে গা ঘামিয়ে কতদূর কি হবে দেখা যাক। হ্যাঁ। আমাদের প্রস্তাব থাকলো। আপনি একটু হুম। আগে পিন্টু মামার কথা বলছিলেন, হ্যাঁ। এটা এটা এবং পিন্টু মামা সিরিজের আপনার অনেকগুলো বই আছে পিন্টু মামাকে কেন্দ্র করে। এবং পিন্টু মামা, সঙ্গে পিন্টু মামা, এই তো পিন্টু মামা, পিন্টু মামা ও অন্যান্য গল্প, পিন্টু মামার মুসল, এতগুলো বই আছে। এবং বোঝাই যাচ্ছে এটা বাচ্চাদের, ছোটদের, কিশোর, শিশু বলবো না, কিশোরদের উপযোগী। কি করে বলবো শিশু কিশোর, আমি তো দেখি
40-50 বছর যারা ছোটবেলায় পড়েছে বা কিছু, এই পিন্টু মামা যে এরকম ভাবে মানে বোধহয় আর আমাকে কেবল পিন্টু মামাই লিখে যেতে হবে। আমি সেটাই যেখানে বলতে চাইছি যে এটা এরা জনপ্রিয় একটি চরিত্র। আপনি কিন্তু শুরুটা করেছিলেন তো যখন ওই ছোটদের পত্রপত্রিকায় লিখবার জন্য। হ্যাঁ, স্রেফ আনন্দ মেলায় ধারাবাহিক পিন্টু মামা শুরু হলো। লোকেরা কিন্তু কি জানি কেন পিন্টু মামা চরিত্রটি, আমি অত কিছু ভাবিনি, কিন্তু আমার নিজের যেভাবে গল্প বলতে ভালো লাগে, পিন্টু মামা সেভাবেই গল্প বলা শুরু করলো ভাগ্নে ভাগ্নিদের। ওই হ্যাঁ, সেই হস্টেলের আমার গল্প বলার আসর আর কি। তো কিন্তু এখন তো আমি দেখছি থামা যাচ্ছে না, কেবল পিন্টু মামা। কিন্তু পিন্টু মামার থেকেও আমার প্রিয় চরিত্র হচ্ছে বাঘা। বাঘা। এবং আপনার কিন্তু ইংরেজিতে অনুবাদও হয়েছে, বাঘা হ্যাঁ, সিরিজের কিছু লেখা কারণ ইংরেজিতে অনুবাদ হয়েছে। বাঘা একটা অন্যরকম লেখা। বাঘা হচ্ছে ছোটদের থেকেও বড়দের লেখা বেশি, যে শিশুকে, এটা আমার কর্মজীবনের অভিজ্ঞতা বা শিশুদের অভিজ্ঞতা না থাকলে আমি বাঘা লিখতে পারতাম না। আমি ট্রেনিং নেবার আগে যা ছিলাম আর আমি ট্রেনিং নেবার পরে যা হয়েছে, শিশুকে যেভাবে দেখছি, এই দুটো দৃষ্টিভঙ্গি দিয়েই গল্পটা তৈরি করা হয়েছে। আমরা বড়রা শিশুকে যেভাবে দেখি, আর শিশু নিজেকে কিভাবে, আর একজন সহানুভূতি সম্পন্ন মানুষ হলে সে কিভাবে দেখে। তো গোটা উপন্যাসটা তার উপর দাঁড়িয়ে। আমার মনে হয় ওটা ছোটদের থেকে বড়দের বেশি পড়া উচিত, কারণ শিশুরা সত্যি সত্যি খুব অবহেলিত এবং নিপীড়িত। দেখলে মনে হয় শিশুরা খুব আদরে আছে, কিন্তু শিশুদের জীবন খুব কঠিন। এবং খুবই আমি মানে আমি সবসময় শিশুদের পাশে আছি আর কি। আসলে দিদি আপনি একদম বহু বছর ধরে আপনার জীবনের একটা প্রায় অধিকাংশ সময় শিশুদের নিয়ে কেটেছে, শিশু হুম শিক্ষা, তাদের হুম মাস্টারমশাইদের ট্রেনিং। এই কারণে হ্যাঁ হয়তো আপনার ওই কিশোর চরিত্রদের নিয়ে লেখা বা কিশোর উপযোগী লেখাগুলো আর হুম 5টা কিশোর সাহিত্যর থেকে খুব সহজে আলাদা করা যায়। আপনি বাঘার কথা বলছিলেন, বাঘার আশ্চর্য ডায়েরি এবং বাঘার সম্পূর্ণ ডায়েরি দুটো গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে এবং ইংরেজিতেও অনুবাদ হয়েছে। আচ্ছা, ইংরেজি অনুবাদ অবাঙালি পাঠক যারা, তারা কতটা রেসপন্স করেছে? আমি অবাঙালি পাঠকদের কথা ভাবিনি, যে বাঙালিরা কলকাতাতেই থাকে অথচ বাংলা পড়ে না একদম, যেসব বাঙালিরা প্রবাসী যারা পড়তে চায় কিন্তু পড়তে পারে না, আমি তাদের কথাই ভেবেছি। অবাঙালিরা পড়ছে কিনা আচ্ছা আচ্ছা, ঠিক। না আমি ঠিক ঠিক মানে আমি বলতে চাইছি যে যারা বাংলা মানে বাংলা বাংলায় বইটি পড়তে পারেন না বা পড়ছেন না, পারে না, তারা তাদের তাদের, কথা হ্যাঁ ঠিক। আমি হ্যাঁ। অবাঙালি বলতে আসলে তাদের কথাই বলতে চাইছি। এখন আপনার সবসময় অনুবাদে তো মূলের রস কতটা কি থাকে আমি বলতে পারবো না। যারা পড়েছে পড়েছে, এখন তারা তো আর কম্পেয়ার করতে পারছে না কিছু, সেই জন্য আমি জানি না, নিশ্চয়ই আপনার ভালোই লেগেছে। আপনার আর কোনো লেখা ইংরেজিতে অনুবাদ হয়েছে বা মানে না কাজ শুরু হয়েছে? না। আপনার ছোটদের আরেকটি বই আছে, গল্প স্বল্প, ওটাও ছোটদের জন্য লেখা। হুম এইটাতে পিন্টু মামা বা বাঘা এই সিরিজের হুম বাইরের লেখাগুলো রয়েছে, তাই হুম তো? হুম। এই, মানে শুধু গল্প এই সিরিজ না, বয়সটাই বাইরে। এটা হচ্ছে একদম বছর 3-4 থেকে 7-8 বছর শিশু। মানে এটা মানে এটা শিশুদের একেবারে উপযোগী। ওটা যদি শিশুদের কিশোর জন্য। হয়, বাঘা এবং পিন্টু মামা চরিত্র বা সিরিজটা যদি কিশোরদের হয়, এটা হ্যাঁ, শিশুদের জন্য লেখা। এটা এবং শিশুদের জন্য। শিশুদের নিয়ে লেখা তো বেশ কম। হ্যাঁ। আমি আরেকটি বইয়ের কথা বলবো, একদম আমরা এসে গেছি শেষে। আর একটা দুটো প্রশ্ন করে আজকের আমরা অনুষ্ঠান শেষ করব। আপনি এটি বারোয়ারি উপন্যাস আপনি লিখেছেন, এটা আখ্যান লিখেছেন, হুম রাজপুত্র উধাও। সম্ভবত এটা 5 জন লেখক লিখেছেন, আপনি শুরু করেছিলেন। হুম। আইডিয়াটা কি আপনার? হ্যাঁ, আমি যখন শুরু করেছি তারপরেও তা বাকিরা সুতোটা তুলে না না, নিয়েছে। সেটা বলছি না। এই যেটা বারোয়ারি আখ্যান লিখবেন, না, ও এই না না, সেটা সম্পাদকের, সেটা জয় ঠাকুর প্রকাশকের। উনি বলেছিলেন যে একটা এরকম উপন্যাস লিখলে হয় দিদি আপনার। তো আমি বললাম আমি কারুর পরের থেকে লিখতে পারবো না, আমি লিখলে আমি প্রথমে লিখে ছেড়ে দেবো, তারপরে কে কি করবে আমি জানি না। আচ্ছা, পরে কে কে লিখেছেন সেইটা পরে যদি একটু বলেন। দীপান্বিতা রায়, রতনতনু ঘাটি, দেবজ্যোতি ভট্টাচার্য, আর অর্থিতা বলে একটি মেয়ে। আচ্ছা আচ্ছা, এবার আমি জানতে চাই, আপনি তো শুরু করলেন, কাহিনী সূত্রটা আপনি হুম ধরিয়ে দিলেন, তারা টেনে নিয়ে গেল।
অবশ্যই আপনি বাকি আপনার স্বাভাবিকভাবে কৌতূহল থাকবে আপনি যেটা শুরু করেছেন পরবর্তীকালে সেটা কিভাবে কি যাচ্ছে। আপনার পছন্দ হয়েছে? এইটাই আশ্চর্য, আমি আর পড়িনি তারপরে। মানে আপনি শেষ করেছেন, আপনি আমি শেষ শুরু হয়তো করে করেছেন ছেড়ে কিন্তু দিয়েছি আর আমি ভাবনাটা তো ছিল। পড়ি। মানে আমি বলছি আপনি কাজটা ছেড়ে দিলেন কিন্তু সমাপ্ত তো হলো না। না, একটা ইচ্ছে ভাবনা করেই সূত্র তো পড়লাম ছিল। না, কেননা আমার ভাবনার মতন তো অন্যদের ভাবনাটা হবে না। আর আর আমি সত্যি কথা, আমি নিজে লিখি বটে কিশোর গল্প, আমি যে খুব কিশোর গল্প পড়তে ভালোবাসি তা না। তো ওটা একটা কাজ ছিল, শুরু করেছি আমি, আর সবটা পড়িও। আপনি একটু বললেন যে আপনি কিশোর গল্প লিখতে ভালোবাসেন কিন্তু পড়তে ভালোবাসেন না। আপনি ছোটবেলায় যখন শান্তিনিকেতন গেলেন সেখানে কি প্রথম থেকেই ওই বড়দের লেখাই পড়ছেন? ওই সময় তখন আপনি তো ছোটই, যখন ক্লাস 5 মানে তো ছোট, তখন ছোটই, আপনি হ্যাঁ। কিশোর সাহিত্য না, পড়তেন? একদম পড়তাম, সারাক্ষণ ভর্তি অনুবাদ ছিল, প্রচুর অনুবাদ, সেগুলো পড়তাম, যত থ্রি মাস্কেটিয়ার্স, হাঞ্চব্যাক অফ নটরডাম, প্রচুর সেগুলো সব ছিল। আর মানে যা ছিল, উম, উম, যা মানে লাইব্রেরিতে ছিল। না, সে প্রথমে ছোটদের বই পড়তাম, কিন্তু বড়দের বই পেলে ছেড়ে দিতাম না। এবং আমি দেখেছি বড়দের বই আমি ক্লাস 5-এ পড়েও যা বুঝেছি, আমি ফার্স্ট ইয়ারে কলেজে পড়েও একই বুঝেছি। মানে বোঝাটাই কোনো আলাদা রকম যে ছিল তা না। আমি ভেবে দেখলাম যে ওই মানে যা ম্যাচিওরিটি ক্লাস 5-এই হয়ে গেছে বোধহয়, আর তারপরে আর বাড়িনি, একই রয়ে গেছে। হুম। একদম শেষ প্রশ্নে চলে এসেছি। আহ, আগামী কোন লেখার পরিকল্পনা এই মুহূর্তে কি আপনি কি হ্যাঁ, লিখছেন? অনেকেই চলছে, ওই বললাম যে মন্দাক্রান্তার গল্পগুলো সব একসঙ্গে করে একটা সমগ্র যদি বেরোয়। আর একটা আমার পুরো কর্মজীবনের আরো অভিজ্ঞতা, সেইটা নিয়ে। আমাদের স্কুলে আমরা অনেক স্পেশাল বাচ্চাদের দেখতাম। আমি এদের দেখে আমার মনে হতো যে ওদের মধ্যে নলেজটা কমপ্লিট, ওরা পরিষ্কার বার করতে পারছে না, প্রকাশ করতে পারছে না, কিন্তু ওরা সব বোঝে। এই জাতীয় আইডিয়া থেকে একটা উপন্যাস, সেটা চলছে। আর একটা বাংলা বই, সেটা পড়ার বই, সেটা 3 বছরের বাচ্চা যারা বাংলা অক্ষর এখনো জানে না, তারা কত আরামে ভালো করে তাদের মন, চোখ আর হাতটাকে বাংলা অক্ষরের উপযোগী করে তোলা যায়, সেরকম একটা বইয়ের পরিকল্পনা করছি এখন, এইগুলো করছি। মানে মৌলিক সাহিত্য চর্চার পাশাপাশি আপনি হ্যাঁ, আহ, আমার ব্যাপারটা মৌলিক সাহিত্য চর্চা তো করি, যতটা না অন্যের কার কি উপকার হয়, কারোর কিচ্ছু উপকার হয় না, আমার নিজের বিনোদনের জন্যেই। কিন্তু যখন আমি এই বাংলা শিক্ষার বইগুলো লিখি, তখন আমার সত্যি মনে হয় যেন এটা যদি ঠিক মতো করতে পারি তাহলে যেন একটা কাজের কাজ হবে। এইটা যেন ঠিক করে করতে পারি, যা ভাবছি যেরকম ভাবে বাংলার হাতের লেখাটা, মানে বাংলা হাতের লেখা আমাদের কেমনি, আমরা তো নিচে নাবি, তারপর উপরে উঠি, তারপর ডান দিকে যাই, তারপর আমরা আরেকটা অক্ষর লিখি। কিন্তু এখন বেশিরভাগ ক্ষেত্রে সেই শেখানো হয় না, মানে ছেড়ে দিচ্ছে। সেজন্য কার্সিভ বাংলা লেখা তৈরি করতে পারছে না বাচ্চারা, ছাড়া ছাড়া লিখছে। মানে যেহেতু নিচে নেবে উপরে উঠে, এই যে ছোট্ট ছোট্ট খাজ খোঁজ গুলো যেগুলো আমরা আপনা থেকেই শিখেছি, আমাদের এনভায়রনমেন্টে ছিল, এখন তো পরিবেশটাই বদলে গেছে। সেই জন্য সেটা যদি একদম কনসাসলি না ধরিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে, আহ সে পারাটা মুশকিল। সেটা যদি পারি তাহলে মনে হবে একটা কাজ করলাম, এই আর কি। আসলে আপনার এই সমস্ত কাজের মধ্যে একটা কোথায় যেন মানে আমার মনে হচ্ছে যে সামাজিক দায় থেকে আপনি আসলে এই কাজগুলো যেমন করেন ঠিক হুম, একইভাবে আপনি যে এই যে তথাকথিত সাধারণ মেয়েদের অসাধারণত্বের কথা বলেছেন আপনার হুম, এই প্রায় 2.5 দশকের সাহিত্য জীবনে হুম, সেখানেও কিন্তু একটা সামাজিক দায় আছে। আপনি এইভাবেই আপনার কাজ করুন, সমাজ সচেতন থেকে সমাজের প্রতি আপনার যে দায়, বাচ্চাদের নিয়ে যেভাবে কাজ করছেন কাজ করুন।
এতক্ষণ আপনার সঙ্গে কথা বলে আমাদের ভালো লাগলো। ভাষা ও ভবিষ্যৎ এই ইউটিউব চ্যানেলে ভবিষ্যতের জন্য ধরা থাকবে আপনার এই অসামান্য সাক্ষাৎকার, এবং যারা সাহিত্যের পাঠক, যারা আপনার লেখার পাঠক, তাদের তো ভালো লাগবে, তারা একভাবে আরেকভাবে আপনাকে দেখবেন আমাদের এই ইন্টারভিউর মাধ্যমে, এই সাক্ষাৎকারের মাধ্যমে। এবং যারা সেই অর্থে সাহিত্যের পাঠক নন, তারাও আপনার অন্যান্য কর্মকাণ্ড সম্পর্কে জানবেন, সচেতন হবেন। দিদি ভালো থাকবেন। আবারও আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং ভাষা ও ভবিষ্যতের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালো থাকবেন দিদি।